আমি চমকে উঠলাম। এটা আবার কি? আমি তো ওকে এডওয়ার্ড ভেবেছিলাম। ম্লান আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম অবয়বটার শরীরে লেপ্টে রয়েছে এডওয়ার্ডেরই ওভারকোট, কিন্তু আগন্তুক এতটাই বেটে যে কোটের নিচের অংশটা পুরোপুরি মাটি স্পর্শ করেছে। হাতা গোটানো হলেও সেখান থেকে ডার্বির হাতও দেখা যাচ্ছে না। আগন্তুকের মাথাটা কেমন যেন ঘাড়ের ওপর জবুথবু হয়ে বসানো, সারা মুখে এডওয়ার্ডের স্কার্ফটা জড়িয়ে রাখা, তার ফলে মুখটাও দৃশ্যমান নয়। এটা কি? বিপুল কৌতূহলে দ্বিধাগ্রস্ত ভাবে মূর্তিটার দিকে এক পা এগোতেই সেটা একটা শব্দ করে উঠল। শব্দটা করে সে আমার দিকে একটা দলা পাকানো কাগজ ছুঁড়ে দিল। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প এইচ.পি. লাভক্রাফটের কাহিনী দ্য থিং অন দ্য ডোর স্টেপ গল্প অবলম্বনে যে এসেছিল। হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট জন্মগ্রহণ করেন 1890 সালের 20 অগস্ট প্রভিডেন্স রোড, আইল্যান্ডে। হরর, অলৌকিক কিংবা ভূতের গল্পে তার লেখার জুড়ি মেলাভার। পরবর্তীকালে তাকে দেখে এবং তার গল্পের ছায়া অবলম্বনে অনেক লেখকই বিভিন্ন রকম গল্প লিখে গিয়েছেন। তার উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে দ্য র্যাটস ইন দ্য ওয়াল, অ্যাট দ্য মাউন্টেন অফ ম্যাডনেস, দ্য শ্যাডো ওভার ইনসমাউথ, এই গল্পগুলো পুরাণ থেকে উৎসাহিত হয়ে লেখা। আমাদের আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ এবং এডওয়ার্ডের চরিত্রে সায়ন। শুরু হচ্ছে আজকের গল্প যে এসেছিল। বিশ্বাস করুন, আমি আমি খুন করিনি। আমি 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 খুনি নই। যদিও আমার প্রিয়তম বন্ধুর খুলির ভেতর 6টা গরম শীষের গুলি পুড়ে দিতে সেই মুহূর্তে আমার হাত কাঁপেনি, তবুও আমি পাঠককে অনুরোধ করব, আমার বয়ানটা যেন দয়া করে পড়েন। আমার ওপর অভিযোগের আঙুল ওঠার আগেই আমি নিজের জবাববন্দি লিপিবদ্ধ করে যেতে চাই। জানি লোকে আমাকে পাগল ভাবছে, তবে বুদ্ধিমান পাঠক আমার পুরো ঘটনা পড়ার পর সব রকম সম্ভাবনার নিমিত্তে বিচার করলে বুঝতে পারবেন যে ভয়ঙ্করের মুখোমুখি আমি হয়েছিলাম তার থেকে বেরিয়ে আসার জন্য এর চেয়ে শ্রেয় আর কিছু ছিল না। হ্যাঁ, সেই আতঙ্ক নিজে এসেছিল আমার দুয়ারে আমার সঙ্গে দেখা করতে। আমি নিজেই এখনো কেমন একটা ঘোরের মধ্যে রয়েছি, এখনো অনুধাবন করতে পারছি না আমি এটা করলাম কিভাবে। যা জানতে পেরেছিলাম তাতে হয়তো আমার বিচার বুদ্ধি লোপ পেয়েছিল। আমি তো আর জন্ম থেকে পাগল নই। লোকে এডওয়ার্ড আর অ্যাসেনের ডার্বির ব্যাপারে যে যে অদ্ভুত কথাগুলো বলছে আমি বেশ বুঝতে পারছি এই তুদমুখ পুলিশগুলো অবধি সেটা উড়িয়ে দিতে পারছে না। এরা চেষ্টা করছে কয়েকটা মন গড়া যুক্তিপূর্ণ গল্প খাড়া করে কেসটা ফাইল করার, কিন্তু তারাও মন থেকে জানে সত্যিটা কি অবিশ্বাস্য রকমের ভয়ানক। আমি জানি এডওয়ার্ডকে আমি হত্যা করিনি, আমি তাকে শাস্তি দিয়েছি। সেই সঙ্গে এই পৃথিবীকে উদ্ধার করেছি এক ভয়ানক অশুভ শক্তির কবল থেকে। এটা আমি নিজের কর্তব্য বলে মনে করেছি। হে পাঠক, আপনারাও হয়তো এ ধরনের কিছু
আপনার চারপাশে উপলব্ধি করতে পারবেন। আপনার জ্ঞাত বা অজ্ঞাত সারে নরকের অন্ধকার ছায়া তার করাল বাহু বিস্তৃত করতে চাইছে আমাদের এই সাধের দুনিয়ার দিকে। বুঝতে না পারলে কিছু করার নেই, কিন্তু কিন্তু টের পেলে যে কোনো মূল্যেই হোক তাকে রোধ করতে হয়, নইলে নইলে অনেক অনেক দেরি হয়ে যেতে পারে। এডওয়ার্ড পিকম্যান ডার্বিকে আমি ছোটবেলা থেকেই চিনি। আমার থেকে বয়সে 8 বছরের ছোট হলেও এডওয়ার্ডের মানসিক বাড়বৃদ্ধি ছিল বিস্ময়কর। হয়তো সেই জন্যেই এই বয়সের তফাৎ আমাদের বন্ধুত্বর মাঝে কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তার দুর্দান্ত মেধার প্রতিফলন ওই বয়স থেকেই ফুটে উঠেছিল তার লেখালেখির মধ্যে, গদ্য, কাব্য এবং গম্ভীর প্রবন্ধ রচনায়। তার ব্যুৎপত্তি শিক্ষকদেরও চমকিত করেছিল। তার নিভৃতে পড়াশুনো করার ক্ষমতা এবং নিজের মধ্যে গুটিয়ে থাকা স্বভাবটাই হয়তো তার প্রতিভার বিচ্ছুরণের কারণ। পরিবারের একমাত্র ছেলে সে, স্বাভাবিকভাবেই বাপ মায়ের নয়নের মণি। আদরের চোটে বেচারার শারীরিক বাড়বৃদ্ধি বড়ই ধীরস্থিরভাবে হয়েছিল। তার মেধার মতো তার শরীর মোটেই চটপটে ছিল না। তাছাড়া সে যেখানেই যেত পরিবারের নির্দেশে তার পেছনে কড়া নজর রাখত তাদের চাকর। সবার সঙ্গে খেলাধুলা করার অধিকারও ছিল না বেচারির। এই একাকিত্বই অবশ্য তাকে নিভৃতে চিন্তা করার অবকাশ দিয়েছিল, আর সেই চিন্তার মধ্য দিয়েই সে পেত মুক্তির স্বাদ। তার শেখার ক্ষমতা ছিল বিস্ময়কর। যে সময়ের কথা বলছি তখন কিছু বিদঘুটে শিল্পের ওপর হঠাৎ করেই আমার আগ্রহ জন্মেছিল। এডওয়ার্ডের সঙ্গে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করতাম। রক্তের সম্পর্ক না থাকলেও তার সঙ্গে কেমন যেন একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল খুব সহজেই। আমরা যে শহরে বাস করতাম তার মতো অভিশাপ্ত, ভয়ঙ্কর এবং দুঃস্বপ্নের শহর হয়তোবা আর দুটো ছিল না। রহস্যময় কিংবদন্তির ছায়ায় ঘেরা এই আর্কহ্যামের ভেঙে পড়া ছাদ আর মোটা মোটা থামের ঘরবাড়িগুলি যেন ইতিহাসকে থামিয়ে রেখেছে এক প্রাচীন সময়কে। এই অদ্ভুত শহরের বাসিন্দা হওয়ার সুবাদেও হয়তো আমার বন্ধুত্বটা এত গাঢ় হতে পেরেছিল। স্কুলের পড়াশুনো শেষ করে আমি স্থাপত্যের ওপর বিশেষভাবে আকর্ষণ অনুভব করি এবং তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে এডওয়ার্ডের সঙ্গে মেলামেশার সময় হয়ে উঠত না বিশেষ। তাতে অবশ্য আমাদের পুরনো বন্ধুত্বে কোনো রকম ছেদ পড়েনি। ইতিমধ্যেই যুবক ডার্বির কাব্য প্রতিভা দুরন্ত ছন্দে গতিমান হয়ে উঠেছিল। 18 বছর বয়সে তার লেখা দুঃস্বপ্নের কবিতাগুচ্ছ রীতিমতো আলোড়ন তুলেছিল পাঠক সমাজে। আপনারা জাস্টিস জিওফ্রেকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, সে এক খ্যাপা কবি, যিনি মানব এবং প্রস্তরখণ্ড লিখে বিখ্যাত হয়েছিলেন। তাঁর খুব কাছের লোক হয়ে উঠেছিল এই এডওয়ার্ড। তবে কথিত আছে সেই জিওফ্রে নাকি হাঙ্গেরির কোনো এক অভিশপ্ত গ্রাম থেকে ফিরে আসার পর 1926 সালে এক পাগলা গারদে চলে যায়, আর সেখানেই উন্মত্তের মতো চিৎকার করতে করতে একদিন তার দুঃখজনক অকাল প্রয়াণ ঘটে। দায়িত্ব নিয়ে কোনো কাজ করার ব্যাপারে ডার্বির কোনো সাড়া পাওয়া যেত না। পড়াশুনো ছাড়া অন্যান্য কাজে তার আত্মবিশ্বাস ছিল বড়ই কম। তার বাপমার অতি রক্ষণশীল আদরের অত্যাচার থেকে বেচারা তখনও মুক্তি পায়নি। তাই অচিরেই বোঝা গিয়েছিল চাকরি বা ব্যবসার মতো কায়িক শ্রম তার দ্বারা কোনো মতেই হওয়ার নয়। তবে তাদের সম্পত্তির পরিমাণ এতটাই বেশি ছিল যে সামান্য অক্ষমতাটুকুর জন্য তাকে মোটেই বেগ পেতে হয়নি। নীল চোখ, ফর্সা সুন্দর মুখের অধিকারী ছেলেটির চেহারাতে একটা আদুরে থলথলে ভাব, যেটা ওর নিরীহ ব্যক্তিত্বের সঙ্গে চমৎকার খাপ খেয়ে গিয়েছিল।
সুন্দর উচ্চতার সোনালি চুলের ডার্বি খুব স্বাভাবিকভাবেই জনসমাজে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াতে পারত, যদি না তার অন্তর্মুখীনতা আর গভীর পুস্তক প্রেম তাকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখত। ডার্বির বাবা মা তাকে প্রতি গ্রীষ্মে একবার করে ইউরোপ ঘুরতে নিয়ে যেত। ডার্বি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব দ্রুত ইউরোপের ইতিহাস এবং সামাজিক রাজনীতি আয়ত্ত করে নিয়েছিল। সে সময় তার সঙ্গে আমার প্রচুর আড্ডা হতো। আমি তখন সবে সবে হার্ভার্ড থেকে পাশ করে বস্টনে একটা নামী আর্কিটেকচার অফিসে কাজ করে হাত পাকিয়েছি। বিয়ে করে সংসার পেতে আমি আর্কহ্যামে ফিরে এসেছি প্র্যাকটিস করতে। বাবার শরীরটা ভালো না থাকায় উনি ফ্লোরিডা চলে গিয়েছিলেন, আর তাই আমি সল্টনস্টল স্ট্রিটে একটা বাড়িতে উঠলাম। এডওয়ার্ড এই সময়টা প্রায় প্রতিদিন দেখা করতে আসত। আমার বাড়িতে এসে এডওয়ার্ড একটা স্পেশাল কোডে ডোরবেল বাজাতো বা দরজাটাকে নক করত। প্রতিদিন খাওয়া দাওয়ার পর আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। কখনো এসে দরজায় পরপর জোরে জোরে 3টে আর তারপর থেমে থেমে 2টো নক করত। মাঝে মাঝে আমি ওর বাড়িতে গিয়েও ওর ক্রমবর্ধমান দুর্লভ বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি দেখতাম আর ঈর্ষান্বিত হতাম। ডার্বি মিসকাটনিক বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও পড়েনি। আসলে ওর বাবা মা ওকে বাড়ি থেকে বেশি দূরে একা একা যেতেই দেয়নি। যাই হোক, মিসকাটনিকে ইংরেজি ও ফরাসি সাহিত্য নিয়ে পড়াশুনো করলেও ওর মার্কস প্রায় সবেতেই ভীষণ ভালো ছিল। কেবল গণিতে আর বিজ্ঞানে তেমন সুবিধা করে উঠতে পারেনি, কিন্তু ওর সবচেয়ে আগ্রহের বিষয় ছিল প্রাচীন গুপ্তবিদ্যা। সেসব বিদ্যা আয়ত্ত করা কেবল দুরূহই নয়, তার অধিজ্ঞানও বড়ই ভয়ানক। সেসব নিয়ে পড়ার জন্য সে বারবার ছুটে যেত মিসকাটনিক লাইব্রেরিতে। লাইব্রেরিতে বসে ডার্বি গৌগ্রাসে গিলত অদ্ভুত সব নিষিদ্ধ বইয়ের জ্ঞান, যেসব বইয়ের নাম মনে আনলেও আতঙ্কে শিহরিত হতে হয়। সে পরম পরিতোষে সেগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিত। সেসব বইয়ের মধ্যে হাড় হিম করা বুক অব ইবন যেমন ছিল, তেমনই ছিল ভন জুনথের অভিশপ্ত গুহ্যবিদ্যা এবং উন্মাদ আরব জাদুকর আব্দুল আল হাজেদের লেখা নেক্রোনমিকন। এই শেষোক্ত বইটি সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। লোকমুখে শোনা যায় স্বয়ং শয়তান জাগানোর এবং তাকে বশীভূত করার গুপ্ত মন্ত্র নাকি সেই বইটাতে লেখা আছে। এডওয়ার্ড যদিও এসব কাউকে কোনোদিন বলেনি, তবুও আমি জানতে পেরেছিলাম বই পাগল এই ছেলেটা আমার মনে এতটাই ভালোবাসার উদ্রেক করেছিল যে আমি ওর নামে আমার ছেলের নামও রেখেছিলাম এডওয়ার্ড ডার্বি আপটন। 25 পেরোতে না পেরোতেই এডওয়ার্ড রীতিমতো বিজ্ঞ হয়ে উঠেছিল বিভিন্ন বিষয়, বিশেষ করে গুপ্তবিদ্যাতে। কিন্তু তার অন্তর্মুখীনতা এবং বইয়ের জগৎ সম্পর্কে চরম উদাসীনতা তার জ্ঞানকে কেবল বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল। লোকজনের সঙ্গে যে ডার্বি ইচ্ছে করে মিশত না তা ঠিক নয়। বহুদিনের অনভ্যেসে এবং বাবা মার অতিরিক্ত আঁচল চাপা দেওয়া স্বভাবে এইসবের জন্যই অপরিচিত কোনো জনসমাবেশে গেলেই সে বেচারা কেমন কুণ্ঠিত হয়ে খোলসের মধ্যে ঢুকে যেত। এডওয়ার্ডের যখন 34 বছর বয়স তখন তার মা মারা গেলেন। তার পরপরই সে বেচারাও কি এক বিশ্রী রোগে বিছানা নিল। বেশ কয়েকদিন জমে মানুষে হওয়ার পর তার বাবা তাকে টেনে নিয়ে গেলেন ইউরোপে ভালো চিকিৎসা করানোর জন্য। ডার্বির কপাল ভালো বলতে হবে, সে সুস্থ হয়ে ফিরে এলো, কিন্তু এই রোগে ভোগার পর থেকেই ছেলেটা কেমন যেন হয়ে গেল। ওকে দেখে স্বাভাবিক রোগে ভোগা মনমরা মানুষ লাগতো না। খুব আশ্চর্য রকমভাবে উল্লসিত ছিল সে, যেন তার এক বন্ধন মুক্তি ঘটেছে।
যে ছেলেটা আগে মুখচোরা হয়ে বই মুখে করেই পড়ে থাকতে ভালোবাসত, সে রাতারাতি হয়ে পড়ল চরম মিশুকে। কেবল তাই নয়, সে মিস কাটনিকের নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে যেচে মিশতে লাগলো, তাদের দলে ভিড়ে করতে লাগলো গোপন সব ক্রিয়াকলাপ। শুনেছিলাম কোনো একদিন সে এবং একদল ছেলে মেয়ে মিলে চর্চা করেছিল এমন একটা কিছুর মিস কাটনিকের ইতিহাসে যা কোনোদিনও শোনা যায়নি। এক ভয়ঙ্কর গুপ্তবিদ্যা সাধনার কথা কানাঘুষোতে জেনে স্তম্ভিত হয়েছিলাম আমি। এডওয়ার্ডের যখন ৩৮ বছর বয়স, সেই সময় অ্যাসনেথ হোয়াইটের সঙ্গে তার সাক্ষাৎ হয়। অ্যাসনেথ তখন 23 বছরের যুবতী। মিস কাটনিকে মধ্যযুগীয় আধ্যাত্মবাদ নিয়ে পড়াশুনো করতে এসেছিল সে। আমার এক বন্ধুর মেয়ের থেকে তার ব্যাপারে আমি কিছুটা হলেও শুনেছিলাম। অ্যাসনেথও যে খুব একটা মিশুকে প্রকৃতির ছিল তা নয়, তবে তার সঙ্গে বাকি ছাত্রছাত্রীদের দূরত্ব বজায় রাখার কারণ ছিল অন্য। ছোটখাটো চেহারা সুন্দরী অ্যাসনেথের চোখগুলো ছিল বেশ ভীতিপ্রদ। কোটর থেকে বেরিয়ে আসা চোখে যেন সবসময় খেলা করে যেত কি এক অবজ্ঞা, অবহেলা। অন্য ছাত্রছাত্রীদের তুলনায় সে যে অনেক বেশি বিদুষী আর ক্ষমতা সম্পন্না, সেই অভিব্যক্তি যেন ফুটে বেড়াতো তার চোখ দিয়ে। সে ছিল ইন্সমাউথদের কুখ্যাত হোয়াইটদের বংশধর। এমনিতেই অভিশপ্ত পরিত্যক্ত ইন্সমাউথের নামেই লোকে আতঙ্কিত হতো। তারপর অ্যাসেনাথের চলাফেরাতে এমন একটা অদ্ভুত ব্যক্তিত্ব ছিল যে ওকে খুব স্বাভাবিকভাবেই লোকে এড়িয়ে চলতে পছন্দ করত। এব্রাহিম হোয়াইট এই বংশের সবচেয়ে কুখ্যাত নাম। শুধু নামের দিক দিয়ে নয়, কাজের দিক দিয়েও এব্রাহিম এক মূর্তিমান আতঙ্ক ছিল। তার স্ত্রীর মুখ কেউ কোনোদিন দেখেনি, কারণ ভদ্রমহিলা সারাদিন মুখে এক হাত ঘোমটা টেনে নিজেকে আড়াল করে রাখলেন। ইন্সমাউথ শহরে ওয়াশিংটন স্ট্রিটের ধারে যে আধভাঙা পোড়ো দুর্গের মতো বাড়িটাতে এব্রাহিম হোয়াইট বাস করত, তার চিলেকোঠার জানালাটা কোনোদিন কেউ খোলা দেখেনি। আজন্ম সেটায় একটা তক্তা মারা থাকত। যারা ওই অভিশপ্ত শহরে পা রেখেছে তাদের থেকে শুনেছি রাতের অন্ধকারে ওই চিলেকোঠা থেকে ভেসে আসত অপার্থিব সব শব্দ। এব্রাহিম নাকি তার যুবক বয়সে জিনিয়াস ধরনের তান্ত্রিক ছিল। জনশ্রুতি আছে সে নাকি তার নিজের ইচ্ছে মতো সমুদ্রের তুফান আনতে পারত, সৃষ্টি করতে পারত মহাদুর্যোগ। আমি আমার জীবন দশায় তাকে 1-2 বার দেখেছিলাম। তখন আমি মিস কাটনিকে কি একটা কাজে গিয়েছিলাম, আর এব্রাহিম এসেছিল লাইব্রেরিতে নিষিদ্ধ সব অকাল্টের বই নিয়ে আলোচনা করতে। নেকড়ের মতো ধূর্ত মুখে ধূসর দাড়ির জঙ্গলে ঢাকা এব্রাহিমকে দেখে আমি চমকে পালিয়ে এসেছিলাম। তবে এব্রাহিমের অস্বাভাবিক মৃত্যুর পরেই ওর মেয়ে অ্যাসেনাথ মিস কাটনিকে পড়তে আসে। বাপ আর মেয়ের মধ্যে কেবল যে মুখের মিল ছিল তা নয়, মেয়ে যে বাপের একনিষ্ঠ ছাত্রীও ছিল সেটা বুঝতে ভুল করেনি মিস কাটনিকের ক্লাসমেটরা। অ্যাসেনাথের নানাবিধ অদ্ভুত ক্ষমতা ওর ক্লাসের বন্ধুদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল। এমনকি তার রাস্তা এড়িয়ে চলত পশু পাখিরাও। আমার বন্ধুর যে মেয়েটি অ্যাসেনাথের সঙ্গে পড়াশুনো করত তার মুখ থেকেই আমি বেশিরভাগ খবর জোগাড় করতাম। অনেক কথার মধ্যেও অ্যাসেনাথের একটা বিশেষ ব্যাপার আমাকে আকৃষ্ট করেছিল, এবং তা হলো মেয়েটি নাকি চূড়ান্ত রকম ভালো সম্মোহন জানত। নিজের চেতনাকে অন্যের শরীরে স্থাপন করে অন্যের চেতনাকে নিজের মধ্যে নিয়ে আসতে পারত সে। এর ফলে সম্মোহিত মানুষটি সভয়ে দেখতে পেত ঘরের মধ্যে দাঁড়িয়ে সে তার নিজের শরীরের দিকে তাকিয়ে রয়েছে, আর সেই শরীরধারীর দুটো চোখ ঠিকরে বেরিয়ে আসছে, আর সে চোখ যেন জ্বলছে এক অনন্ত জিঘাংসায়। শরীরবিহীন চেতনার ওপর অ্যাসেনাথের জ্ঞান ছিল অবাক করার মতো। অ্যাসেনাথ
তার বন্ধু মহলে ক্ষোভ প্রকাশ করত যে একজন পুরুষ হলে সে এই তন্ত্রে সিদ্ধি লাভ করতে পারত আরও ভালোভাবে। একটা পুরুষ মস্তিষ্কের ক্ষমতা তার আয়ত্তে এলে অ্যাসেনাথ হয়তো অলৌকিক ক্রিয়াকলাপে তার বাবাকেও ছাড়িয়ে যেত বহুদিন আগেই। এডওয়ার্ডের সঙ্গে অ্যাসেনাথের আলাপ হয় একদল বুদ্ধিজীবীর সমাবেশে, এবং আমার স্পষ্ট মনে আছে পরের দিন একমাত্র অ্যাসেনাথের বিষয়ই ছিল তার কথাবার্তার মূল টপিক। অ্যাসেনাথের জ্ঞান এবং এডওয়ার্ডের পছন্দের বিষয়ে তার আগ্রহ তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল মেয়েটির প্রতি। তবে অ্যাসেনাথের ব্যাপারে আগে যা শুনেছিলাম তাতে আমার এডওয়ার্ডের ওপর করুণাই হলো। এতদিন পর ছোকরা কিনা এরকম এক মায়াবিনীর পাল্লায় পড়ল। আমি অবশ্য ওকে কিছু বলিনি, জানতাম এসব ক্ষণিকের ভালো লাগা দুদিনেই হয়তো কেটে যাবে। তাছাড়া এডওয়ার্ড নিজেও বলল অ্যাসেনাথের ব্যাপারে সে তার বাবাকে কিছু জানাবে না। কিন্তু ব্যাপারটা সেরকম হলো না মোটেই। পরের সারা সপ্তাহ জুড়ে যখনই এডওয়ার্ড আমার সঙ্গে আড্ডা দিতে এলো, অ্যাসেনাথ অ্যাসেনাথ করে আমার কান পুঁচিয়ে ছাড়ল। আমি আগেই বলেছি যে এডওয়ার্ডকে দেখতে রাজপুত্রের মতো সুন্দর ছিল। তাকে দেখে কেউ আন্দাজ করতে পারত না যে তার বয়স 40-এর দিকে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়েছে। উল্টো দিকে অ্যাসেনাথকে তার বয়সের তুলনায় বেশ বয়স্কই লাগত। যাই হোক, এক শরতের সকালে এডওয়ার্ড আমাকে নেমন্তন্ন করে নিয়ে গেল তার প্রেমিকার সঙ্গে আলাপ করাবে বলে। গিয়ে দেখলাম ব্যাপার মন্দ নয়। প্রেমের রং দুজনের মনেই ভালোভাবে লেগেছে। চোরা চোখের চাউনিতে অ্যাসেনাথ দেখলাম বেশ পটু। যখনই সুযোগ মিলছে সে এডওয়ার্ডের প্রতি বিলোল কটাক্ষ হানতে কুণ্ঠা বোধ করছে না। আর কদিন পর মিস্টার ডার্বি মানে এডওয়ার্ডের বাবা একদিন আমার বাড়িতে হঠাৎ এসে হাজির। তাকে রীতিমতো সমীহ করতাম আমি, যথেষ্ট খাতির করেই বসালাম। এ কথা সে কথার পর বুঝলাম ভদ্রলোক বেশ মুষড়ে পড়েছেন। উনি ছেলের বান্ধবীর কথা শুনতে পেয়ে ছেলেকে চাপ দিয়ে সব গুপ্ত কথা জেনে নিয়েছেন। কিন্তু ছেলে এর মধ্যে নাকি অনেক দূর এগিয়ে গেছে। সে শুধু অ্যাসেনাথের বিয়ের প্ল্যানই করেনি, অন্য বাসার খোঁজও করছে যেখানে সে বিয়ের পর উঠে যেতে পারে। মিস্টার ডার্বি আমাকে অনেক অনুনয় করলেন আমি যেন একজন ঘনিষ্ঠ বন্ধুর কাজ করি এবং কোনোভাবেই মতিচ্ছন্ন এডওয়ার্ডের বিয়ে ওই ডাইনিটার সঙ্গে হতে না দিই। বলা বাহুল্য, এই প্রস্তাবে আমি মোটেই রাজি হলাম না। এডওয়ার্ডের মধ্যে অনেক দিন পর একজন দায়িত্ববান মানুষ হওয়ার ক্ষমতা এবং ইচ্ছা জাগ্রত দেখে আমার বেশ ভালোই লাগছিল। আর ব্যাপারটা তো শুধু এডওয়ার্ডের দিক দিয়ে নয়, মেয়েটিরও এই সম্পর্কে যথেষ্ট আগ্রহ রয়েছে। এডওয়ার্ডের এই পরিবর্তনটুকুকে আমি মনে মনে স্বাগত জানালাম। বাপের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে নিজে কিছু করার শক্তি যে ছেলেটা জোগাড় করতে পেরেছে এটা দেখেই আমার গর্ব হচ্ছিল। তাই সম্পর্ক ভেঙে দিয়ে ছেলেটার জীবন বরবাদ করার আমার বিন্দুমাত্র ইচ্ছে হলো না। মাসখানেক পরে একটা ঘরোয়া সমাবেশে ওদের বিয়েটা হয়ে গেল। বলাই বাহুল্য, আমি এবং আমার পরিবার বিয়েতে আমন্ত্রিত ছিলাম এবং মিসকাটনিকের প্রচুর ছাত্রছাত্রীও বিয়েতে উপস্থিত হয়ে আনন্দ করেছিল। অ্যাসেনাথ আর ডার্বি মিলে হাই স্ট্রিটের মোড়ে ওল্ড ক্রাউনিং ফিল্ড নামে একটা বড় সড়ো বাড়ি কিনে রেখেছিল। আপাতত স্থির হলো যে নবদম্পতি সপ্তাহখানেকের জন্য ইন্সমাউথে কাটিয়ে আর্কহ্যামে তাদের নতুন বসত বাড়িতে ফিরে আসবে। ইন্সমাউথের বাপের বাড়ি থেকে কিছু আসবাব, বই আর 3খানা চাকরকে আনারও কথা হলো। মিসকাটনিকের কাছে থাকার অনুরোধ এডওয়ার্ডের বাবা ফেলতে পারেননি। ছেলে এমনিতেও সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকে, আর তাছাড়া ওদিকটাতে প্রচুর বিজ্ঞ মানুষের বাস। ওদের সান্নিধ্যে এডওয়ার্ড পরিবারকে নিয়ে সুখেই থাকবে সে আশাই করেছিলেন মিস্টার ডার্বি। হানিমুন থেকে ফেরার পর
এডওয়ার্ড যখন আমাকে প্রথম তার নতুন বাড়িতে ডাকলো তখন লক্ষ্য করলাম ছোকরা বেশ কিছুটা বদলে গেছে। ক্লিন শেভড এডওয়ার্ডকে বেশ ভদ্রলোকের মতো লাগছে তা ঠিক, কিন্তু এই কদিনেই যেন বেশ বড় হয়ে গেছে সে। মুখে একটা স্পষ্ট চিন্তাক্লিষ্ট ভাব। আমার ব্যাপারটা কেমন যেন ভালো লাগলো না। এডওয়ার্ড এই কদিনেই যেন বুড়ো হয়ে গেছে। আমি অবশ্যই চেয়েছিলাম যাতে সে নিজের পায়ে দাঁড়ায়, নিজের ছেলে মানুষ বদনাম ঘুঁচিয়ে পৌরুষকে জাগিয়ে তোলে এবং গড়ে তোলে একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব। তবুও কেন জানি না ডার্বির এই পরিবর্তনটাকে মন থেকে মেনে নিতে পারছিলাম না। তার উপর এডওয়ার্ড ইন্সমাউথ থেকে একাই এসেছে, অ্যাসেনেথ আসেনি। তার নাকি কিছু কাজ পড়ে গেছে ওখানে। তবে গুচ্ছ বই দিয়ে এডওয়ার্ডকে সে এখানে পাঠিয়েছে। বইগুলোর নাম উচ্চারণ করলেও দেখলাম নিজের অজান্তেই সে বেশ শিউরে উঠছে। এডওয়ার্ড এমনিতেই গুপ্তবিদ্যা নিয়ে রীতিমতো চর্চা করত, তার উপর এখন অ্যাসেনেথ সহায়। গিন্নির সাহচর্যে আর তার জ্ঞানের প্রাচুর্যে সে বেশ তাড়াতাড়ি ব্যাপারগুলো শিখে নিতে লাগলো। কিন্তু মাঝে মধ্যেই অ্যাসেনেথের ক্রিয়াকলাপ বা তার গুপ্তবিদ্যার উপাচার এবং উপাসনা পদ্ধতি এতটাই বীভৎস আর আতঙ্কজনক হয়ে উঠত যে এডওয়ার্ড নাকি রীতিমতো অস্বস্তি বোধ করত। বাড়ির 3 চাকরের 2জন ছিল এক অতি বৃদ্ধ দম্পতি। তারা সেই এপ্রাহিমের সময় থেকেই রয়েছে। মাঝে মাঝেই তারা এডওয়ার্ডকে এব্রাহিম এবং তার ঘোমটা পরিহিতা স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ব্যাপারে বিড়বিড় করে শোনাত। আর ছিল একটা মেয়ে, কালো কোষ্ঠী পাথরের মতো রং তার। শরীরে তার নানা অসঙ্গতি ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার গা দিয়ে সারাক্ষণ ভেসে আসত তীব্র আঁশটে গন্ধ। পরের 2 বছর ডার্বি পুরো ডুমুরের ফুল হয়ে গেল। মাসে 2 বার বা নিদেন পক্ষে 1 বারও তার দেখা পাওয়া ভার হয়ে দাঁড়ালো। মাঝে মাঝে ফোন টোন করলে জবাব দিত বটে, কিন্তু বুঝতাম কথাবার্তা চালিয়ে যাওয়ার তার বিশেষ আগ্রহ নেই। যে সমস্ত অকাল্টের ব্যাপারে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা চালিয়ে যেতাম, সেসব নিয়ে আজকাল সে আর টু শব্দটি করে না। অ্যাসেনেথের ব্যাপারে তো কথা বলাই বন্ধ করে দিয়েছে সে। অ্যাসেনেথ দিন দিন কেমন যে বুড়িয়ে যাচ্ছিল। ডার্বি আর অ্যাসেনেথকে পাশাপাশি দেখলে বিশ্বাসই করা যেত না যে মেয়েটি ওর থেকে বয়সে এত ছোট, বরং অ্যাসেনেথকেই ডার্বির চেয়ে বড় মনে হতো। তাছাড়া আমার গিন্নি আর ছেলে মিলে এটা লক্ষ্য করেছিল যে অ্যাসেনেথের মুখের গাম্ভীর্য যেন অনাবশ্যক রকমভাবে বেড়ে গিয়েছে। ধীরে ধীরে আমরা ওদের ফোন করাই বন্ধ করে দিলাম। হয়তো ওরা একাই থাকতে চেয়েছিল, তাই আমরা ওদের আর বিরক্ত করলাম না। বছরখানেক পর থেকেই এডওয়ার্ডের ব্যাপারে নানা কানাঘুষো শোনা যেতে লাগলো। সবথেকে অদ্ভুত ব্যাপারটা হলো, এডওয়ার্ড আগে নিজে কোনোদিন ড্রাইভ করেনি। গাড়ি চালাতে সে রীতিমতো ভয় পেত। শোনা গেল সে এখন নাকি পুরো পাকা ড্রাইভারের মতো গাড়ি চালাচ্ছে। শুধু তাই নয়, ট্রাফিক সিগন্যাল বাঁচিয়ে অ্যাসেনেথের গাড়িখানা সে হু হু করে ছুটিয়ে দেয় পুরনো ক্রাউনিং শিল্ড ড্রাইভওয়ে দিয়ে। অবশ্য সে বেশিরভাগ সময় ওই রাস্তাটাই বেছে নেয় যেটা আর্কহ্যাম থেকে ইন্সমাউথের দিকে চলে গেছে। ডার্বিকে ড্রাইভিং সিটে যারা দেখেছে তারা সবাই একটা আশ্চর্য দাবি জানিয়েছে। ড্রাইভারের সিটে এডওয়ার্ড ডার্বিকে নাকি অনেকটা অ্যাসেনেথের মতো দেখতে লাগছিল। সেই মুখ, সেই চোখ, আমি ব্যাপারটা শুনলেও উড়িয়ে দিয়েছিলাম পুরোপুরি। পরে শুনলাম যে ডার্বি দম্পতি কলেজ ছেড়ে দিয়েছে কারণ তারা নাকি এমন কিছু বিষয় নিয়ে পড়াশুনো শুরু করেছিল যা জানতে পেরে পিলে চমকে গিয়েছিল প্রত্যেকটা ছাত্রছাত্রীর।
বিয়ের বছর 3 মাথায় এডওয়ার্ড আমার কাছে ঘ্যান ঘ্যান করতে শুরু করলো, এই বলে যে তার অ্যাসেনাথের সঙ্গে রীতিমতো সমস্যা হচ্ছে। সারাক্ষণ কিছু একটা ভয় এবং বিরক্তি তাকে গ্রাস করে রাখে। আমাকে সে কয়েকবার বলেছে বটে যে অ্যাসেনাথের ব্যাপার স্যাপার তার মোটেই সুবিধার মনে হচ্ছে না। ওর কিছু আচরণ তো একেবারেই সৃষ্টি ছাড়া। দেখা হলে কয়েকবার আমি ওকে প্রশ্ন করার চেষ্টা করে দেখেছি, তবে বিশেষ উত্তর পাইনি। এর কয়েকদিন পর এডওয়ার্ডের বাবা মারা গেলেন। এডওয়ার্ডের মধ্যেও সেজন্য কিছুমাত্র অনুতাপ দেখা গেল না। হতে পারে বিয়ের পর থেকে তার সঙ্গে মিস্টার ডার্বির একরকম সম্পর্ক ছিল না বললেই চলে, কিন্তু তা সত্ত্বেও মিস্টার ডার্বির মৃত্যুর পর এডওয়ার্ডের গাড়ি চালিয়ে হুল্লোড় যে আরও বেড়ে যাবে সেটা অনেকেই আশা করেনি। নিজের পরিবারের প্রতি এমন ঔদাসীন্য লোকজন মোটেই ভালোভাবে নেয় না। এর কয়েকদিন পর এডওয়ার্ডের ফোন আসাটা এরপর কয়েকদিন একটু বেড়ে গেল। ফোনে সে এমন এমন কথা বলতে লাগলো যা বিশ্বাস করা রীতিমতো কঠিন। মেইনের ঘন জঙ্গলে কিছু পুরনো ধ্বংসাবশেষ রয়েছে, তারই কিছু ভগ্ন কাঠামোর নিচে রয়েছে গভীর সুড়ঙ্গ। 1000 সিঁড়ি পেরিয়ে সেই গভীরতায় পৌঁছানো যায়। কেউই এই গুপ্ত সুড়ঙ্গের সন্ধান জানে না, কিন্তু এডওয়ার্ড জানতে পেরেছে। সে এও জানতে পেরেছে যে সেখানে এমন কিছু আছে যা ঠিক প্রকাশ করা যায় না। অন্য দেশকাল থেকে, অন্য মাত্রা থেকে আগত কিছু ভয়ঙ্করের ব্যাপারে সে জানতে পেরেছে। মাঝে মাঝে এডওয়ার্ড আমার কাছে এসে ফিস ফিস করে বলতো, প্রাইমের ব্যাপারে জানো ড্যান? আমার স্থির বিশ্বাস সে বেঁচে রয়েছে। কোথাও একটা আছে, কিন্তু কিন্তু বেঁচে রয়েছে। তার আত্মা আমার আশেপাশেই কোথাও রয়েছে। শুধু শুধু দেহ ধারণ করতে পারছে না। বলেই সে শিউরে উঠে চারপাশে তাকাতো। আমি ওর অবস্থা দেখে অবাক হয়ে যেতাম। কথা বলার মাঝেই এডওয়ার্ড হঠাৎ যেন চুপ করে যেত, যেন জোর করে কেউ তার মুখ চেপে ধরেছে। আমি অ্যাসেনাথের ব্যাপারে যা কিছু শুনেছিলাম তাতে আমার কেমন জানি মনে হতো অ্যাসেনাথ হয়তো দূর থেকেই ডার্বিকে নিয়ন্ত্রণ করে। সে কি বলবে, কিভাবে চলবে, সব কিছু। এরপর থেকে ডার্বির পক্ষে আমার সঙ্গে দেখা করতে আসা মুশকিল হয়ে পড়ল। সময় সুযোগ বুঝে সে আসতো বটে, কিন্তু তেমন কথা হতো না। আমি ঠিকই বুঝতাম যে যখন অ্যাসেনাথ আমার থেকে কোনো ক্ষতির আশঙ্কা করত না তখনই ডার্বিকে আসতে দিত। কিন্তু আসল ব্যাপারটা টের পেলাম কয়েকদিন পর। এডওয়ার্ডের বিয়ের ঠিক 3 বছর পর অগাস্টের এক সকালে আমার নামে একটা টেলিগ্রাম এলো। দেখে আশ্চর্য হলাম। ওটা মেইন থেকে এসেছে। এডওয়ার্ডের থেকে গত 2 মাস সাক্ষাৎ বা কোনো কিছুই পাইনি। শুনেছিলাম সে নাকি ব্যবসার কাজে বাইরে গেছে, অ্যাসেনাথকে সঙ্গে নিয়েই গেছে। যদিও অতিরিক্ত কৌতূহলী লোকজন যারা উঁকি ঝুঁকি মেরে পরের হাঁড়ির খবর সংগ্রহে বিশেষজ্ঞ, তারা জানিয়েছিল যে ডার্বিদের বাড়ির ওপরতলায় পর্দার আড়ালে কেউ নাকি রয়েছে। কিন্তু সে যে কে তা স্পষ্ট বোঝা যায়নি। চাকর বাকরই নাকি বাজার দোকান করছে। টেলিগ্রামটা পড়ে চমকে গেলাম। চেজুনকুকের পুলিশ থানা থেকে খবর পাঠিয়েছেন খোদ হেড ইন্সপেক্টর। মেইনের জঙ্গল থেকে ছেঁড়া জামাকাপড় পরা এক মূর্তিমান উন্মাদকে নাকি প্রলাপবকা অবস্থায় উদ্দেশ্যহীনভাবে চলতে ফিরতে দেখা যায়। সে নাকি আমার নাম করে তাকে উদ্ধারের আর্জি জানাচ্ছিল। তাই ইন্সপেক্টর বাধ্য হয়েই আমায় তার করে ব্যাপারটা জানায়। চেনজুনকুক গ্রামটি মেইনের সবচেয়ে দুর্গম জঙ্গল অধ্যুষিত জায়গা। সারাদিন গাড়ি চালিয়ে প্রকৃতির সৌন্দর্য আস্বাদ করতে করতে শেষ পর্যন্ত সেখানে পৌঁছানো গেল।
গিয়ে দেখি ডার্বিকে একটা খামারের ঘরে আশ্রয় দেওয়া হয়েছে। আমাকে দেখেই সে তড়বড় করে একগাদা কথা বলে গেল, যার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারলাম না। ড্যান, তুমি ভাবতে পারবে না, ওটা সগতের জায়গা। পাকা পাকা 6,000 সিঁড়ি নিচে, অন্ধকার অন্ধকার, নিবিড় নির্কশ অন্ধকার। সেখানে থাকে কি বিভৎস! আমি আমি কোনোদিনও আমাকে এখানে আনতে দিইনি, কিন্তু কিন্তু ও ও ও আমাকে সেই এনেই ছাড়লো। কি হারামি মেয়ে ছেলে! বিশ্বাস করবে না, সেই পাথরের মুহূর্তেটা জীবন্ত হয়ে উঠলো, এগিয়ে আসতে লাগলো আমার দিকে। কারা যেন সব অদ্ভুত ভাষায় মন্ত্রোচ্চারণ করছিল। কি আর নাম বারবার বলছিল, কামক কামক। ওটা নাকি ইব্রাহিমের গুপ্ত নাম। কয়েক মিনিট আগে আমি আমার বাড়ির লাইব্রেরিতে বসেছিলাম, আর পর মুহূর্তেই আমি কিনা এক পাতালের অন্ধকারে প্রবেশ করলাম। আমি জানি ওই মেয়ে ছেলেটা আমার নশ্বর দেহটাকে নিজেই ওখানে টেনে নিয়ে গেছিল। কি ভয়ানক জায়গা, সে তুমি কল্পনাতেও আনতে পারবে না ড্যান। মনে হলো যেন নরকের সমস্ত দ্বার আমার সামনে উন্মুক্ত হয়ে গেছে। অলৌকিক অলৌকিক এবং অসম্ভব সব মিলেমিশে এক হয়ে গেছে এই অন্ধকারের গর্তের গভীরে। চোখের সামনে একটা সগতকে নিজের অবয়ব বদলাতে দেখলাম। আমি আর সহ্য করতে পারছিলাম না কোনো মতে। আর যদি আমার সঙ্গে এরকম বদমাইশি করে, তাহলে আমি নিজেই হাতে ওই শয়তান মাগিকে খুন করব। কিন্তু ড্যান, আমি এখনো বুদ্ধি না যে ওটা কি ছিল অ্যাসেনাথ নাকি ইব্রাহিম নাকি আমার সব গুলিয়ে যাচ্ছে ড্যান। কোনো রকমে তাকে শান্ত করলাম, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুম পাড়ানো গেল। পরের দিন সকালে এক প্রস্থ ভদ্র জামা কাপড় পরিয়ে ওকে নিয়ে ফিরে চললাম আর্কহ্যামে। কাল সারা দিন প্রলাপ্যকে এডওয়ার্ডের মনের ভার কিছুটা লাঘব হয়েছে, তাই সে আপাতত চুপচাপ বসে রইল আমার পাশে। গ্রামের গাছপালা জঙ্গলের আলিঙ্গন পেরিয়ে যখন শহরের মধ্যে আমাদের গাড়ি ঢুকে পড়ল, এডওয়ার্ডের মুখখানা হঠাৎ কুঁচকে যেতে লাগলো, যেন শহরের সান্নিধ্য ও আর সহ্য করতে পারছে না। আমি অনুমান করলাম স্ত্রী অ্যাসেনাথের সম্মোহনের প্রভাব ওর ওপর বেশ ভালো রকমই পড়েছে। সেটা কাটিয়ে উঠতে ও প্রাণান্তকর পরিশ্রম করলেও ওই মহিলা যে বেশ উচ্চ পর্যায়ের জাদুকর তা স্বীকার করতেই হয়। এডওয়ার্ড আমাকে বলেছিল সে আর বাড়ি ফিরতে ইচ্ছুক নয়। আমিও মনে মনে সেটাই চাইছিলাম, ওকে আমাদের বাড়িতে কদিন নিয়ে রাখবো। তার মধ্যেও আশা করি আমি ওদের ডিভোর্সের কাগজপত্র সব তৈরি করে নেব। পোর্টল্যান্ড পেরিয়ে আসার পর এডওয়ার্ডের বিড়বিড়ানি বেড়ে গেল। গড় গড় করে অনেক কিছু বলে যাচ্ছিল সে। আমি ড্রাইভ করতে করতে চুপচাপ শুনতে লাগলাম আর বিস্মিত হলাম অ্যাসেনাথের ব্যাপারে কিছু কথা জেনে। মেয়েটি নাকি এডওয়ার্ডের ওপর এক আত্মবিনিময়ের সম্মোহন পদ্ধতি অনেক দিন ধরেই চালাচ্ছে। মাঝে মধ্যেই সে এডওয়ার্ডের দেহধারী হয়ে চলে যায় কোনো দূর দূর জায়গায়। অ্যাসেনাথ যখন এডওয়ার্ডের শরীরের মাধ্যমে বাইরে যায়, তখন সে নাকি এডওয়ার্ডের চেতনা বা আত্মাকে অসহায়ভাবে তার নিজের শরীরে বন্দি করে রেখে যায় নিজের বাড়িতে। তবে অ্যাসেনাথ নাকি বেশিক্ষণ তার দেহ ধারণ করে থাকতে পারে না। সম্ভবত সেই কারণেই অধিকাংশ সময়ে এডওয়ার্ড জ্ঞান ফিরে পাওয়ার পর নিজেকে আবিষ্কার করে বাড়ি থেকে বহু দূরে, ভয়াল ভয়ঙ্কর সব দুর্গম প্রদেশে কোনো এক অজানা স্থানে একাকী অবস্থায়। সেসব জায়গা থেকে কয়েকবার নাকি সে বহু কষ্টে ফেরত এসেছে।
কিন্তু এবারেরটা যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। কিন্তু আশঙ্কার কথা হলো অ্যাসেনাথের সম্মোহন এবং শরীর বদলানোর ক্ষমতা ক্রমেই বেড়ে চলেছে। আগে যতটা সময় সে এডওয়ার্ডের দেহের ওপর কবজা করতে পারত, এখন তার থেকে আরও বেশিক্ষণ পারে। অ্যাসেনাথ নাকি প্রাণপণ চেষ্টা চালাচ্ছে একজন পুরুষ হওয়ার, অন্তত এমন একজন পুরুষের শরীর ধারণ করার যার মস্তিষ্ক ক্ষুরোধার, কিন্তু আত্মবিশ্বাস তলানিতে। একদিন সে পুরোপুরি এডওয়ার্ডের শরীর নিয়ে কেটে পড়বে, আর এডওয়ার্ডকে রেখে যাবে অমানসিক এক নারী দেহের মধ্যে বন্দি রেখে। এডওয়ার্ড জানতে পেরেছে এক ভয়ানক সত্য এব্রাহিমের সুপ্ত বাসনা। এব্রাহিম বরাবর চেয়ে এসেছে যাতে সে অমর হয়, নশ্বর দেহকে ছাড়িয়ে সে তার চেতনা স্থানান্তরিত করতে পারে একের পর এক দেহে। অ্যাসেনাথ সফল হবেই। ইতিমধ্যে একটা সফল পরীক্ষার ফলাফল সে নিজের চোখে দেখেছে। এডওয়ার্ড ডার্বিকে আমি এবার পূর্ণ দৃষ্টিতে দেখলাম। তার চেহারা বেশ খোলতাই হয়েছে একদিনে। পেশিবহুল মেদহীন শরীরটা পুরনো থলথলে ডার্বির থেকে যথেষ্ট আলাদা। দেখলে বোঝাই যায় ডার্বি এখন আর ঘরের কোনায় একাকী বসে চিন্তার জাল বুনে সময় কাটায় না, সে কায়িক শ্রম করে। বলা বাহুল্য, করতে বাধ্য হয়। স্ত্রী নামক মালকিনের হুকুমে এবং সম্মোহনের বশে এডওয়ার্ড ছুটে বেড়ায় দিকবিদিকে নিরন্তর ক্লান্তিহীনভাবে। তবে শরীরের উন্নতি হলেও তার মনের অবস্থা মোটেই সুবিধের নয়। স্ত্রীর সম্মোহন, এব্রাহিমের কালা জাদু আর অদ্ভুত সব রহস্য, সব মিলিয়ে তার মনের রীতিমতো জট পড়ে গিয়েছে। এডওয়ার্ডের অসংলগ্ন কথাবার্তার মধ্যে জানতে পারছিলাম নিষিদ্ধ অকাল্ট চর্চার এক একজন গুপ্ত দেবদেবীর নাম, প্রাচীন লোককথা ও পুরাণের কাহিনী বিড়বিড় করে যাচ্ছিল। এডওয়ার্ড হয়তো নিজেকে প্রস্তুত করছিল চূড়ান্ত কথাটা বলবার জন্য, সাহস জাগাচ্ছিল নিজেকেই। দেন দেন, তোমার মনে আছে প্রাইমের সেই মুখটা? চোখে বন্য দৃষ্টি, মুখ এলোমেলো কাঁচা দাড়ি। একবার একবার সে আমার দিকে তাকিয়েছিল, ও সেই দৃষ্টি বলবার নয়। অ্যাসেনাথ 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 আমার দিকে এখন ওভাবে তাকায়, ঠিক সেই বন্য দৃষ্টি। আমি জানতে পেরেছি নেক্রোনমিকনের একটা পাতা এই ভয়াবহ সংকেত লিপিবদ্ধ রয়েছে। তোমাকে পাতার নম্বরটা বলে দিলে তুমি নিজেই দেখতে পারবে ড্যান, আর তখনই বুঝবে কি অশুভ জিনিস আমাকে গ্রাস করেছে। দেহ থেকে দেহান্তর, অর্থাৎ মৃত্যুহীন চেতনা। শরীরের মরণ হলেও যে তাতে কিভাবে নিজের চেতনাকে জিইয়ে দেখা যায় সেই সূত্র জানতো। ড্যান, তুমি অ্যাসেনাথের হাতের লেখা দেখেছো? আমি জানি, আমি ওকে তাড়াহুড়োতে লিখতে দেখেছি। কিরকম অদ্ভুত একটা টান উল্টো দিকে আঁচড় দিয়ে দিয়ে লেখা। তবে আমি বুঝতে পারিনি, কিন্তু কিন্তু পরে যখন আমি এব্রাহিমের পাণ্ডুলিপি দেখি পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় আমার কাছে। সেই এক ছাঁচে লেখা, এক আঁচড়ের টান। অ্যাসেনাথ অ্যাসেনাথ, আমার সন্দেহ হয় সত্যি এই নামে আদৌ কারোর অস্তিত্ব রয়েছে কিনা। আমার মনে অনেক প্রশ্ন আছে ড্যান। যেমন ধরো, এব্রাহিমের পাকস্থলীতে বিষ পাওয়া গেছিল কেন? ইন্সমাউথে হোয়াইটদের ওই বাড়িতে চিলেকোঠায় বিশেষভাবে তৈরি প্যাডেড রুমে তালা মারা ছিল কেন? কাকে সেখানে বন্দি করে রাখা হয়েছিল? কেন কেন ইব্রাহিম বারবার নিজেকে অভিশপ্ত দিত তার একটা ছেলে নেই বলে? ওই নরকের জীবটা অভিশপ্ত বাড়িতে বসে কি এমন ভয়ানক ক্রিয়াকলাপ করেছিল যার ফলে হয়তো সে অ্যাসেনাথের শরীরের সারা জীবন দখল করে নিতে পেরেছে? আমি জানি সে প্রাণপণ চেষ্টায় আছে আমার শরীরটা দখলে নেওয়ার, কারণ তার একমাত্র বাসনা ছিল উন্নত মস্তিষ্ক। কিন্তু দুর্বল হৃদয় এক পুরুষের। বলতে পারো কি কারণে অ্যাসেনাথ নামের ওই জীবটা হুবহু এব্রাহিমের ভঙ্গিতে লেখে? কি কারণে? ঠিক কি কারণে?
আচমকা এডওয়ার্ড চুপ করে গেল, যেন কেউ সুইচ টিপে কলের গান বন্ধ করে দিল এমনই ভাবে। আমাদের বাড়িতেও কয়েকদিন আগে এডওয়ার্ড যখন আসতো, গল্প করত, তখনও মাঝে মধ্যে এরকম আচমকা চুপ হয়ে গেছে সে। আমি ভাবতাম এ ওর আত্মবিশ্বাসের অভাব। মাঝে মধ্যে মনে হতো যে অ্যাসিনেট হয়তো দূর থেকে সম্মোহন করে ওকে চুপ করিয়ে রাখছে। কিন্তু এবার যা দেখলাম তাতে বিস্ময়ে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেল আমার পাশে বসে থাকা এডওয়ার্ডের মুখটা হঠাৎ কুঁচকে বিকৃত হয়ে গেল। তার সারা শরীরে একটা প্রবল খিঁচুনি হতে লাগলো, যেন শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, হাড়, পেশি সব নিজের জায়গা বদলে আলাদাভাবে সজ্জিত হচ্ছে। আতঙ্কে আমার শরীর থেকে কুলকুল করে ঘাম ঝরতে লাগলো। দেখতে পেলাম আমি যাকে এডওয়ার্ড বলে চিনি বা চিনতাম, তার জায়গা নিয়েছে এক নতুন কেউ। এই মাত্র যেন কোনো ভিনগ্রহীর আক্রমণে আমার বন্ধুর শরীরটা বেদখল হয়ে কোনো অশুভ মহাজাগতিক শক্তির হস্তগত হয়ে পড়ল। চেহারায়, মুখের আদলে আমূল পরিবর্তন এসে সম্পূর্ণ নতুন কেউ আমার ঠিক পাশে এডওয়ার্ডের জায়গায় বসে আছে। এই নতুন মূর্তির আকৃতি ও প্রকৃতি অদ্ভুত ভয়ঙ্কর। ব্যাপারটা প্রত্যক্ষ করে আমার সারা অঙ্গ কাঁপতে লাগলো। সেই সঙ্গে কাঁপতে লাগলো আমার 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 হাতে ধরে থাকা গাড়ির স্টিয়ারিং। দুর্ঘটনা ঘটেই যেত যদি না সেই নতুন অতিথি শক্ত হাতে আমার গাড়ির স্টিয়ারিংটা চেপে ধরত। আমরা জায়গা বদলা বদলি করে নিলাম। ভালোই করলাম, কারণ এই অবস্থায় গাড়ি চালানো আত্মহত্যার শামিল। সন্ধ্যের অন্ধকার ততক্ষণে বেশ ঘনিয়ে এসেছে। পোর্টল্যান্ড পেরিয়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি। রাস্তার আলো কমে যাওয়ায় আগন্তুকের মুখটা ভালো করে দৃষ্টিগোচর হচ্ছিল না আমার, কিন্তু তার চোখ দিয়ে যে জল জলে জ্যোতি বেরিয়ে আসছিল সেটা ভুল হওয়ার নয়। বুঝলাম এটা এডওয়ার্ডের সেই অদ্ভুত শক্তিশালী সত্তা, যার সঙ্গে আমার চেনা জানা এডওয়ার্ডের বিন্দু মাত্র মিল নেই। এডওয়ার্ড যে গাড়ি চালাতেই জানে না, সে শক্ত হাতে আমার হাত থেকে গাড়ির স্টিয়ারিং কেড়ে নেবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, পাশে বসা মূর্তিটা চুপচাপ ড্রাইভ করে যেতে লাগলো, আর আমিও মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম। শহরের নিকটবর্তী হতে না হতে অন্ধকার ছিঁড়ে আলো এসে ধুয়ে দিয়ে গেল গাড়ির ভেতরটা, আর সেই আলোতে দেখতে পেলাম মূর্তিমানকে। চরম আতঙ্কে দেখলাম ডার্বির ব্যাপারে লোকজনের কানাঘুষো মোটেই মিথ্যে নয়, সত্যি একে অনেকটা এব্রাহিমের মতোই দেখতে। ব্যাপারটা যে কি ভয়ানক সেটা বোঝাতে পারবো না। হ্যাঁ, এরকম চমকের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হয়তো ডার্বির মুখ থেকে এতক্ষণ ধরে অর্থহীন প্রলাপ শোনার ফলেও আমার এই অবস্থা হতে পারে, কিন্তু 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 আমি দিব্যি গেলে বলতে পারি আমার পাশে বসে যে গাড়িটা চালাচ্ছে সে এডওয়ার্ড পিকম্যান ডার্বি নয়, এবং কোশমিন কালেও সে এরকম ছিলও না। এ যেন পাতালের অন্ধকার থেকে বেরিয়ে আসা কোনো মূর্তিমান প্রেতাত্মা। শহর ছাড়িয়ে আবার অন্ধকার রাস্তায় না পড়া পর্যন্ত মূর্তিটা কোনো কথা বলল না। তারপর যখন সে কথা বলা শুরু করলো, তখন সেই গলা শুনে আমার পিলে চমকে গেল। সম্পূর্ণ আলাদা কণ্ঠস্বর, গম্ভীর, দৃঢ়, অথচ প্রত্যয়ী। একটা অদ্ভুত ব্যক্তিত্বপূর্ণ আভিজাত্য আছে সেই কণ্ঠস্বরে, যা কম বয়সী এডওয়ার্ডের কথাবার্তায় কখনো ধরা পড়েনি। উচ্চারণ ভঙ্গিমা, বলার ধরন পুরোপুরি আলাদা হলেও কেমন যেন
অস্বস্তি হতে লাগলো আমার। কিছু একটা যেন মিলছে না, কিন্তু সেটা যে কি তা তখন আমার মাথায় এলো না। কণ্ঠস্বর বলে চলল, কিছুক্ষণ আগের আমার নার্ভ ব্রেকডাউনটা তুমি নিশ্চয়ই ভুলে যাবে না আপটেন। তুমি তো জানো আমার স্নায়ু দুর্বল, আর এই ব্যাপারটা প্রায় হয়ে থাকে। তাই সেটা অস্বাভাবিক কিছু নয়। তবে আমাকে বাড়ি পৌঁছাতে সাহায্য করার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আর একটা কথা, আমি আমার স্ত্রী অথবা অন্য ব্যাপারে যা কিছু উল্টোপাল্টা বলেছি সব ভুলে যাও। জানোই তো আমার পড়াশোনার বিষয়টা একটু অন্যরকম। এসব নিয়ে সারাক্ষণ নাড়াঘাটা করলে মস্তিষ্ক উত্তেজিত হয়ে ওঠে। তাই আপাতত আমি কদিন বিশ্রাম নিতে চাই। হয়তো মাসখানেক আমাকে তুমি দেখতে পাবে না। তাই বলে আবার হ্যাসনিথকে দোষারোপ করতে চেও না। আপটন, আমার এবারে যাত্রার জায়গাটা একটু অদ্ভুত ঠিকই, তবে খুব অস্বাভাবিক কিছু না। উত্তরের বনে বসে বেশ কিছু পুরনো রেড ইন্ডিয়ান সভ্যতার ধ্বংসাবশেষ লুকিয়ে রয়েছে আগাছার আড়ালে। এসবের মধ্যেই তো জমে থাকে ছায়া ঘেরা কিংবদন্তি, নানা রকম লোককথা। হ্যাসনেতের আমি এটার অনেকদিন ধরেই খোঁজ করছিলাম, কিন্তু জিনিসটা নিয়ে পড়ে থাকতে থাকতে আমি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে চারপাশের পৃথিবীর অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিলাম। যাই হোক, আমার গাড়িটাকে ওখান থেকে আনার জন্য আবার কাউকে পাঠাতে হবে। হ্যাঁ, মুশকিল হবে। আমার সহযাত্রীর বক্তব্যের মাঝে আমি আদেও কিছু বলতে পারছিলাম কিনা এখন মনে পড়ছে না। তবে হ্যাঁ, চাক্ষুষ করা ঘটনার সম্পূর্ণ উল্টো ব্যাখ্যা শুনে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম ভালো মতো। ওই চেহারা আর ভিন্ন কণ্ঠস্বরের আওয়াজে আমি আতঙ্কে এতটাই সিঁটিয়েছিলাম যে বারবারই মনে হচ্ছিল এটাই হয়তো আমার শেষ যাত্রা। ভয়ে দিশেহারা হয়ে চিন্তাভাবনার স্বাভাবিক গতি হারিয়ে ফেলেছিলাম আমি। ডার্বি গাড়িটা ঝড়ের বেগে পোর্টসমাউথ পার করে নিয়ে চলল, আর আমি ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে এলিয়ে বসে রইলাম ওর পাশের সিটে। গাড়িটা যখন আকামের প্রবেশ মুখে চলে এলো, আমি সভয়ে দেখলাম সামনে রয়েছে সেই অভিশপ্ত মোড়, যার বাঁয়ে ঘুরলে একটা অন্ধকার রাস্তার সোজা চলে গেছে রহস্যময় ইন্সমাউথের দিকে। আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। আমার সহযাত্রী যদি গাড়িটা ওই রাস্তায় নিয়ে তোলে, তাহলে নিশ্চিতভাবেই আমি কাল আর দিনের আলো দেখতে পাবো না। ভাগ্য সুপ্রসন্ন ছিল বলতে হবে। ইন্সমাউথের রাস্তা না ধরে ডার্বি তীব্র বেগে গাড়িটা শহরের মধ্যে দিয়েই ছুটিয়ে নিয়ে চলল আমাদের গন্তব্যের দিকে। মধ্যজামের সামান্য আগে ওল্ড ক্রাউনিং শিল্ডের সামনে গাড়ি যখন থামল, তখনও ঘরে আলো জ্বলছে। ডার্বি প্রচুর কৃতজ্ঞতা এবং ধন্যবাদে আমাকে ভরিয়ে দিয়ে দ্রুত পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। আমিও স্টিয়ারিং চেপে ধরে কোনো রকমে বাড়ি ফিরে এলাম। সত্যিই একটা দিন কাটল বটে। এই প্রথম ডার্বির আগাম অনুপস্থিতির খবরে আমার কোনো দুঃখ বা উদ্বেগ হলো না, উল্টে যেন বেশ খানিকটা নিশ্চিন্ত বোধ করলাম। পরের 2 মাস এডওয়ার্ডের ব্যাপারে
কেবল কানাঘুষোই শুনে কেটে গেল। লোকে নাকি ওকে বেশিরভাগ সময় এদিক ওদিক ছুটে বেড়াতে দেখেছে। চির অলস এডওয়ার্ডের শরীরে এখন উদ্দীপনার অবধি নেই। অ্যাসেনেথ নাকি মোটামুটি পর্দানসীন হয়ে পড়েছে, খুব একটা বেরোতে দেখাই যায় না তাকে। এর মধ্যে এডওয়ার্ড একদিন আমার বাড়ি এসেছিল কয়েকটা বই ফেরত দিতে। অ্যাসেনেথের গাড়িটা দেখে বুঝলাম সেটাকে মেইনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে, তবে আমার বাড়িতে এলেও সে বেশিক্ষণ ছিল না। খুব লৌকিকতা করে 2-4টে মধুর বচন শুনিয়ে দ্রুত বিদায় নিল। যাবার সময় কায়দা করে বিদায় সম্ভাষণটুকুও জানাতে ভুলল না। এসবই ঠিক ছিল, কিন্তু একটা খটকা কিছুতেই গেল না। প্রতিবার আমার বাড়ির দরজায় এসে সে যেভাবে 3-2 কোডে ডোরবেল বাজাতো, সেটা এবার বাজল না। কেমন যেন একটা নিঃসীম আতঙ্কে আমার মন পূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবলাম, যাক, তাড়াতাড়ি বিদায় হয়ে বাঁচাই গিয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি ডার্বি সপ্তাহ 2-এর জন্য কোথায় একটা গেল। শুনলাম আরখামের বসবাসরত এক প্রাক্তন তান্ত্রিকের সঙ্গে নাকি তার বেশ গাঢ় সম্পর্ক গড়ে উঠেছে। তার ইতিহাস মোটেই সাধারণ নয়। শয়তানের বাড়ি একটা। ইংল্যান্ড থেকে বিতাড়িত হয়ে সেই তান্ত্রিক এখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে বাস করে। যাই হোক, সেদিনের মেইন থেকে ফেরার সময়কার ঘটনাটা তখনও আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। বারবার ভেবেও জিনিসটা ব্যাখ্যা খুঁজে না পেয়ে রীতিমতো অস্বস্তি হতে শুরু হলো। আর তার সঙ্গে ছিল এক চোরা আতঙ্ক। এর মধ্যে একটা আশ্চর্য খবর শুনলাম। ওল্ড ক্রাউনিং শিল্ডের ডার্বিদের বাড়িতে নাকি রাতের বেলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শোনা যায়, মেয়েদের গলার কান্না। লোকজন বলল নাকি অ্যাসেনেথের গলা। কান্নার শব্দটা নাকি হঠাৎ শোনা যায়, আবার নাকি আচমকা থেমেও যায়, যেন কেউ ক্রন্দনরতার মুখ চেপে তার কান্নাটা জোর করে থামিয়ে দেয়। অনেকে নাকি পুলিশে খবর দেওয়ার তোড়জোড়ও করেছিল, কিন্তু তার আগেই অ্যাসেনেথ হঠাৎ একদিন বাড়ির থেকে বেরিয়ে এমনভাবে বাজার দোকান করতে শুরু করলো যেন কিছুই হয়নি। লোকজনের সঙ্গেও কথাবার্তা বলতে লাগলো স্বাভাবিকভাবে। শোনা গেল বস্টন থেকে তার বাড়িতে নাকি কোনো এক আত্মীয় এসেছে। তার ফিটের ব্যায়ামও আছে। মাঝে মধ্যেই সেই মহিলার খিঁচুনি হয়, আর তাই নাকি কান্নাকাটির শব্দ শোনা যেত। অ্যাসেনেথের কথার ওপর কথা চলে না। সে আত্মীয়কে অবশ্য কেউ চোখে দেখল না, তবে কে নাকি বলল ক্রাউনিং শিল্ডের বাড়ি থেকে ভেসে আসা বামাকণ্ঠী কান্নার আওয়াজের পাশাপাশি মাঝে মাঝে নাকি পুরুষের গলার কান্নাও শোনা যেত। রহস্য আরো ঘনীভূত হয়ে উঠল। অক্টোবরের মাঝামাঝি হঠাৎ একদিন আমার বাড়ির দরজার ঘণ্টি শোনা গেল। সেই পরিচিত 3-2 আওয়াজ। আমি লাফিয়ে উঠে দরজা খুলে দিলাম। চৌখাটের ওপাশে আমার দিকে তাকিয়ে রয়েছে সেই পুরনো এডওয়ার্ড, সেই অভিশপ্ত রাত্রির পর যাকে আমি আর দেখতে পাইনি। এডওয়ার্ডের মুখে খেলা করছে যুগপৎ ভয় এবং সাফল্যের আনন্দ। ওকে তাড়াতাড়ি ঘরে ডেকে এনে বসালাম। একটু হুইস্কি মিলবে ড্যান? ঘরে ঢুকে প্রথমেই বলল এডওয়ার্ড। আমি বিনা বাক্যব্যয়ে তার গ্লাস পূর্ণ করে দিলাম, আর ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম সেই মহেন্দ্রক্ষণের জন্য, যখন সে নিজের থেকেই কথা শুরু করবে। অ্যাসেনেথ বিদায় হয়েছে ড্যান। কাল রাত্রে চাকর বাকরগুলো বেরিয়ে যাওয়ার পর হেভি ঝগড়া হয়েছে আমাদের মধ্যে। আমি ওকে দিয়ে প্রতিজ্ঞা করেই নিয়েছি, জানো, আমাকে আর এইভাবে উত্ত্যক্ত না করে। ওর সঙ্গে থাকার সম্ভব নয়। আমারও কিছু ক্ষমতা আছে দেন। তোমাকে এত কথা যদিও আগে বলিনি আমি, কিন্তু ওই 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 ক্ষমতা আমি অনেক চর্চায় আয়ত্ত করেছিলাম। সেই দিয়েই ওর জাদুকে কেটে আমি ওকে আত্মসমর্পণ করাতে বাধ্য করলাম।
আমার প্রতিরোধে রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেল। কি বিড়বিড় করতে করতে নিজেই সব গুছিয়ে নিল। তারপর তড়বড় করে বেরিয়ে গেল সেই ভোর সন্ধেবেলাতেই, ট্রেন ধরে বস্টন থেকে নিউ ইয়র্কের দিকে রওনা দেবে বলে। লোকে অবশ্য তারে ধরে অনেক কিছু রটাবে, কিন্তু আমি না ছাড়। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলে দেবে একটা রিসার্চের কাজে অ্যাসেনাথ বাইরে গেছে। আমার বিশ্বাস নিউ ইয়র্কে গিয়ে কোনো এক গোপন তান্ত্রিক দলের সঙ্গে যোগ দেবে। তারপর আরও পশ্চিমের দিকে চলে যাবে, হয়তো সেখান থেকেই ডিভোর্স দেবে আমায়। যাকে আপদ বিদে। দেন, জানো না কি দুঃস্বপ্নের মতো কেটেছে আমার এই কদিন। আমার দেহ চুরি করে আমাকেই নিজের দেহে বন্দি বানিয়ে রাখতো এই মাগিটা। আমিও তকে ছিলাম সঠিক সময়ের অপেক্ষায়। ওকে বুঝতেই দিইনি আমার মনে কি চলছে, কতটা ঘৃণা জমে রয়েছে সেখানে। ও আমাকে খুব অসহায় ভেবে দিয়েছিল, কিন্তু আমারও 2-4টে বিদ্যা জানা আছে, সেটা বুঝতে পারিনি ডাইনিটা। সতর্ক দৃষ্টিতে চারিদিকে দেখে নিয়ে এডওয়ার্ড আবার শুরু করলো। ওর প্যারের চাকরগুলো সকালে কাজে এসে ডাইনিটাকে না দেখে আমাকে রীতিমতো জেরা করতে শুরু করে দিয়েছিল। টাকা মিটিয়ে দিয়ে বেটাদের বিদায় করলাম। হাসানাতের বাপের বাড়ির লোক উন্মাদের দল, সব কটাকে তাড়িয়েছি। হতচ্ছাড়াগুলো কেমন হাসতে হাসতে চলে গেল, যেন খুব একটা কৌতুকের ব্যাপার। আমি দ্রুত বাবার পুরনো চাকর বাকরদের ডেকে নিয়ে একত্র করলাম। এবার ওই হানাবাড়ি ছেড়ে নিজের পৈতৃক বাড়িতেই ফিরে যাব। তুমি আমাকে হয়তো উন্মাদ ভাবছো ড্যান, তবে বিশ্বাস করো, আমি যা বলছি তা বর্ণে বর্ণে সত্যি। আর্কহ্যামের প্রাচীন ইতিহাস যদি তুমি পড়তে, এখানে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা সম্পর্কে যদি তোমার ধারণা থাকতো, তাহলে হয়তো তোমার বিশ্বাসের জোর আসতো। যাই হোক, সেদিন রাতের ঘটনা হয়তো তুমি বিস্মৃত হওনি। অ্যাসেনাদের ভয়ানক কার্যকলাপের ব্যাপারে বলার সময় ওর আত্মা এসে আমার চেতনাকে দখল করে নেয়, আর আমি নিজেকে আবিষ্কার করি আমার বাড়ির লাইব্রেরিতে, ওই জাদুকরের দেহের মধ্যে বন্দি অবস্থায়। আমাকে পাহারা দিচ্ছিল অ্যাসেনাদের ওই চাকর বাকরের দল, যাতে আমি বাড়ি থেকে বেরিয়ে কোনো কাণ্ড না ঘটাতে পারি। ওটা কি মানুষের শরীর ড্যান? ও কি ক্লান্ত ঘিনঘিনে সেই শরীর। আর ড্যান, সেটাতে তুমি নিশ্চয়ই ডাইনিটার সঙ্গে পাশাপাশি গাড়িতে চড়ে এসেছো, নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছ। নিজের অজান্তেই কেমন যেন কেঁপে উঠলাম সেই রাতের কথাটা মনে করে। ব্যাপারটা মনের ভুল ভেবেই এতদিন নিজেকে প্রবোধ দিয়ে এসেছি, কিন্তু এ কি বলছে ডার্বি? আমার বিস্ময় আর আতঙ্কের বুঝি তখনও কিছু বাকি ছিল। এডওয়ার্ড বলে চলল, নিজেকে বাঁচাতেই হতো ড্যান। আমি শুনে ফেলেছিলাম যে আমার শরীরটা পাকাপাকিভাবে দখল করে নেওয়ার বন্দি করছে হাসানাত। হ্যালোউইনের পরের দিন চেসনাকুক থেকে খানিক দূরে তান্ত্রিকদের এক গোপন সমাবেশ ডাকা হয়েছিল, আর সেই সমাবেশেই আমার শরীর চিরজীবনের জন্য হয়ে যেত হাসানাতের, আর তার শরীরে জোর করে প্রবেশ করানো হতো আমাকে। তারপর কিছু একটা করে হাসানাত রূপে এডওয়ার্ডকে হয়তো বিষ খাইয়ে এই জমের বাড়ি পাঠিয়ে দিত ওই ডাইনিটা বা সেই শয়তানটা। চরম বিতৃষ্ণায় এডওয়ার্ডের মুখটা কুঁচকে ছোট হয়ে গেল। জোরে জোরে শ্বাস নিয়ে আমার সামনে অনেকটা ঝুঁকে এসে প্রায় ফিসফিসিয়ে বলল, তুমি জানো না ড্যান, আমি জানি হাসানাতের শরীরে পাকাপাকি দখল করে নিয়েছে ওই শয়তান ইব্রাহিম। বেঁচে থাকতে চেয়েছিল আজন্মকাল, ওর বাসনা ছিল অমর হবার। তাই যখন ও বুঝলো যে তার নশ্বর দেহের মরণ নিকটেই, তখন সে খুঁজে নিল এমন এক শরীর যা আমারই মতো, অর্থাৎ তুখর মস্তিষ্ক সম্পন্ন অথচ ইচ্ছা শক্তি দুর্বল। হাসানাতের শরীরে বাসা বেঁধে সে হাসানাতের আত্মাকে স্থানান্তরিত করলো তার প্রাচীন জরাগ্রস্ত দেহে, বিষ খাইয়ে মারল তাকে। অবশ্য তার আগে বন্দি বানিয়ে তাকে রেখে দিয়েছিল ইন্সমাউথের বাড়ির চিলেকোঠার ছাদের ঘরে। তাই সেখান থেকে দিনের পর দিন ভেসে আসতো অসহায় ইব্রাহিম রূপী হাসানাতের বিলাপ কোকিয়ে তার গলা ধরে এলো। দেন, আমি দেখেছি ইব্রাহিমকে। হাসানাতের ওই বড় বড় তীব্র চোখের দৃষ্টিতে আমি দেখেছি, ওরা হাতের লেখার মধ্যে দেখেছি।
ওকে ওকে এমন সব কথাবার্তা আমি বলতে শুনেছি যা কেবল বিটকেল বুড়োরাই বলতে পারে। আমি বলছি ড্যান অ্যাসেনাথের কোনো অস্তিত্ব নেই, আর আছে ওই শয়তান নরকের কীটটা। এতটা একটানা বলার পর এডওয়ার্ড কিছুটা শান্ত হলো। গলার স্বর আবার আগের অবস্থায় ফিরে এলো তার। বুঝলাম ছেলেটার ওপর বিশ্রী রকম ধকল গেছে। যদিও তাকে একবার মনোবিদের কাছে নিয়ে যাওয়ার চিন্তা আমার মনে উকি দিয়েছিল, কিন্তু আমি সেরকম কিছুই করতে উদ্যোগী হলাম না। আমার স্থির বিশ্বাস ছিল কদিন নিঃসঙ্গ নিরবচ্ছিন্ন বিশ্রাম নিলেই ডার্বির এই অবস্থার উন্নতি ঘটবে। তবে এই ধাক্কায় হয়তো তার এইসব কালা জাদু চর্চা একটু হলেও কমতে পারে। আমি তোমাকে আরো কথা বলবো, তবে আমার এখন একটু বিশ্রাম চাই। দেন এগুলো অতি পুরাতন কিন্তু বিভৎস ধরনের গুপ্তবিদ্যা। এর সাধক গুটি কয়েক, তারাও বিশ্বের কোনো কোনায় হয়তো ছড়িয়ে রয়েছে। এই পৃথিবী রহস্যময়ী, তার সব রহস্য কেউ জানে না, কারোর জানতে পারার কথাও নয়। আর এসব গূঢ় রহস্যের কিয়দংশ পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিতে পারে। আমি নিজে এই ভয়ানক বিদ্যাকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছি। আমি যদি মিস কার্নিকের লাইব্রেরিয়ান হতাম, তাহলে আমি আজই ওই অভিশপ্ত নেক্রোনমিকন আর বাকি ওই ধরনের যত বই আছে সব পুড়িয়ে ধ্বংস করে ফেলতাম। আমি বুঝলাম এডওয়ার্ডের আজ আর বাড়ি ফেরা হবে না। এডওয়ার্ড বিড়বিড় করতে লাগলো, খুব শিগগিরই ওই বাড়ি ছেড়ে আমি আমার নিজের বাড়িতে গিয়ে উঠব। এই হতচ্ছাড়া চাকরগুলিকে তাড়িয়ে পুরনো লোকজনকে আনবো। ড্যান, তুমি আমাকে সাহায্য করবে না বলো? যদি কেউ অ্যাসেনাথের ব্যাপারে জিজ্ঞাসা করে, তাকে তুমি সামলে নেবে তো? জানোই তো এত লোকজন আমাদের ব্যাপারে জানে, আমাদের বিচ্ছেদটা বেশি জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবো না। সে রাতটা আমার বাড়িতেই গেস্ট রুমে কাটিয়ে পরের দিন সকালে ডার্বিকে বেশ চাঙ্গা লাগলো। ব্রেকফাস্টের টেবিলে দুজন আলোচনা করলাম কিভাবে পুরনো ডার্বি ম্যানশনকে সারিয়ে তুলে তাতে দ্রুত থাকার ব্যবস্থা করা যায়। বুঝলাম ডার্বি আর তিলমাত্র সময় নষ্ট করতে রাজি নয়। পরের দিন থেকে ডার্বির ব্যস্ততা তুঙ্গে হয়ে উঠল। তবে মাঝে মাঝেই সে আমাদের বাড়িতে এসে আড্ডা দিয়ে যেত আমার সঙ্গে, সেই পুরনো এডওয়ার্ডের মতো। আমরা ওই সব গুহ্যবিদ্যার মন্ত্র নিয়ে আলোচনাই করতাম না, বিভিন্ন দরকারি কাজের ব্যাপারে কথা হতো। ঠিক হলো সব মিটে গেলে সামনের গরমের ছুটিতে কয়েকদিনের জন্য বেরিয়ে আসা যাবে আমার ডার্বি জুনিয়রকে সঙ্গে নিয়ে। অ্যাসেনাথের ব্যাপারে আমরা আর উচ্চবাচ্য করিনি, কিন্তু হলে কি হবে, গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেটাও না হয় সহ্য হয়, কিন্তু ডার্বির একটা ব্যাপার আমার পছন্দ হলো না। কদিন আগে মিসকাটনিকের এক সমাবর্তনে গিয়েছিলাম। সেখানে আর্কহ্যামের ব্যাংক ম্যানেজার একটু বেশি পান করে আমার সামনে একটা অদ্ভুত তথ্য উগড়ে দেন। মোজেস অ্যাবিগেল সার্জেন্ট আর ইউনিস ব্যাবসনের নামে নাকি প্রতি মাসেই একটা মোটা অঙ্কের চেক ডার্বি পাঠিয়ে থাকে ইন্সমাউথের ঠিকানায়। ওল্ড ক্রাউনিং ফিল্ডের অভিশপ্ত বাড়ির বিতাড়িত চাকরদের প্রতি ডার্বির কিসের এত টান সেটা বুঝতে পারলাম না। ডার্বি আমাকে ব্যাপারটা জানায়ও নি। আরও একটা খটকা রয়ে গেল। ওল্ড ক্রাউনিং শিল্ডের অনেক রহস্যের সঙ্গে যুক্ত হলো আরও একটা রহস্য। আমি চাইছিলাম গরমের ছুটিটা দ্রুত আসুক, যাতে এডওয়ার্ডকে সেই শহরের বিষাক্ত পরিবেশ থেকে কয়েকদিনের জন্য বের করে নিয়ে যেতে পারি। কিন্তু যতটা সহজে সে আরোগ্য পাবে ভেবেছিলাম, ব্যাপারটা ততটা সহজ হচ্ছিল না। এডওয়ার্ডের পৈতৃক ম্যানশনের মেরামতি ডিসেম্বরের মধ্যে হয়ে গেলেও সে ঠিক সুস্থির হতে পারল না। কোনো এক অজ্ঞাত কারণে ওল্ড ক্রাউনিং ফিল্ডের বাড়িটাকে গুঁড়িয়ে দেওয়ার দিনক্ষণ পেছোতে লাগলো সে। যেন কি একটা অস্থিরতা গ্রাস করছে এডওয়ার্ডকে। তার ছটপটানি দিন দিন বেড়ে যেতে লাগলো। যদিও সে ওই বাড়িটায় থাকতো না বা ওখানে আর থাকার তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবুও বাড়িটা যেন কি
অমোঘ আকর্ষণে এডওয়ার্ডকে রোজ টানতে থাকলো। এডওয়ার্ডের বাপের আমলের যে খানসামা, তার সঙ্গে দেখা করে খবর জানতে চাইলাম। সে জানালো এডওয়ার্ডের অবস্থার বিশেষ উন্নতি নেই, একা একা লাইব্রেরিতে সারাক্ষণ ছটপট করে বেড়ায় সে। আমি ভাবলাম অ্যাসেনাথ হয়তো তাকে ভুলভাল চিঠিপত্র লিখছে, যার ফলে সে মানসিকভাবে উত্তেজিত হয়ে পড়েছে। কিন্তু খানসামা জানালো এরকম কোনো চিঠি এডওয়ার্ডের নামে আসেনি, অন্তত এ বাড়িতে ফিরে আসার পর থেকে তো নয়। ক্রিসমাসের সময়ের একদিনের কথা, এডওয়ার্ড তখন আমার বাড়িতে প্রায় দিনই আসে। সেদিনও সন্ধেয় আমার ঘরে বসে আগামী গরমের ছুটির ব্যাপারেই আলোচনা হচ্ছিল। আচমকা এডওয়ার্ড লাফিয়ে উঠে দাঁড়ালো। তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে, বিষম আতঙ্কে চোখ বিস্ফারিত, যেন সে জেগে জেগেই ভয়ানক কোনো দুঃস্বপ্ন দেখছে। আমার মগজ ড্যান, কেউ টানছে, কেউ যেন টানছে, পেছন থেকে টানছে, তাকে আছড়াচ্ছে, কাবলাচ্ছে। ওই ডাইনিটা, ওই শয়তানে প্রাইমের কাজ এটা। কামক মহান স্বগতের গহন, ইয়ায়া শ্রাব নিগুড়াত, সহস্র তারুণের নিয়ন্ত্রণ। আগুন লেলিহান আগুনের শিখা, দেহহীন মৃত্যুহীন, এই তো এখানেই, এই ধারিত্রীতেই। তারপর সে চিৎকার করে উঠল। আবার সে চেষ্টা করেই যাচ্ছে, আবার শুরু হলো। ডার্বিকে হাত ধরে আমি বসালাম, জোর করে গিলিয়ে দিলাম খানিক হুইস্কি। চরম ঔদাসীন্যে খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে রইল সে। তারপর আবার বিড়বিড় করতে লাগলো নিজের মনে। আবার সে চেষ্টা করেই যাচ্ছে। আমার বোঝা উচিত ছিল আগেই, এ জিনিস বন্ধ হওয়ার নয়, কিছু দিয়েই নয়। না দূরত্ব, না জাদু, না মৃত্যু, কেউ আমার এই অভিশপ্ত ভবিতব্যকে আটকাতে পারবে না। এরা আসে শুধুমাত্র রাতেই আসে, আনা দেয় নিঃশব্দে। আমি পালাতে পারবো না ড্যান। ও কি ভয়ানক, কি বিভৎস ড্যান, আমি বোঝাতে পারবো না। চেয়ার থেকে উঠতে গিয়ে হোঁচট খেলো ডার্বি, আর কেমন যেন অসাড় হয়ে গেল। মাটিতে পড়ে থাকা তার দেহটাকে আমি জাপটে ধরে আমার ঘরে শুইয়ে দিলাম। প্রথমে ভাবলাম ডাক্তার ডাকবো, কিন্তু পরে বুঝলাম ডাক্তার এলেই ডার্বির মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠতে পারে। দেখাই যাক না নিজের থেকে ঠিক হয় কিনা। এত শত ভেবে আমিও শুতে গেলাম। সকালে উঠে দেখি ডার্বি খুব ভোরেই বেরিয়ে গেছে নিঃশব্দে। ওর খানসামাকে ফোন করে জানতে পারলাম নিজের বাড়িতে পৌঁছে একতলার লাইব্রেরিতে অস্থিরভাবে পায়চারি করে চলেছে ডার্বি। এরপর থেকে ডার্বির মানসিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়ল। আমি প্রায় প্রতিদিনই ওর বাড়ি যেতাম, আর ওর সঙ্গে নানা বিষয়ে আড্ডা মেরে ওকে প্রফুল্ল রাখার আপ্রাণ চেষ্টা করতাম। মাঝে মাঝে আমার কথায় উত্তর দিলেও কখনো কখনো ডার্বি শূন্য দৃষ্টিতে এক মনে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকত। কোনোভাবে অ্যাসেনাথের প্রসঙ্গ, ডার্বির বিবাহিত জীবন বা আনুষাঙ্গিক কিছুর খোঁজ উঠে পড়লে এডওয়ার্ডকে আর আটকানো যেত না। উন্মাদের মতো চিৎকার করে হাত পা ছুটতে শুরু করে দিত সে। ডার্বির ডাক্তার, ব্যাংক ম্যানেজার আর উকিল তিনজনের সঙ্গে আমি ওর অবস্থা নিয়ে গভীর পর্যালোচনা করলাম। ডাক্তারবাবু তার দুই সহকর্মীকে নিয়ে ডার্বিকে দেখতেও এলেন, কিন্তু বিশেষ বিশেষ প্রসঙ্গ উত্থাপনে ডার্বির শারীরিক খিঁচুনি এবং মানসিক পরিবর্তন এত তীব্র হতে লাগল যে আমার পক্ষে তা সহ্য করা মুশকিল হয়ে উঠল। শেষমেশ যা আশঙ্কা করেছিলাম সেটাই ঘটল। অ্যাম্বুলেন্সে করে ডার্বিকে আর্কহ্যামের পাগলাগারোতে নিয়ে গেলেন ডাক্তার। সপ্তাহে 2 দিন আমি ওকে দেখতে যেতাম। যেহেতু ওর অভিভাবক বলতে কেউ ছিল না, আমি ওর অভিভাবক নিযুক্ত হয়েছিলাম। ডার্বির রক্ত জল করা বন্য চিৎকার, নিঃশ্বাসের শব্দের মতো ফিসফিসানি আর প্রলাপ শুনতে শুনতে চোখে জল এসে যেত আমার। একটা অসংলগ্ন বাক্য সে পুনরাবৃত্তি করে যেত। আমায় করতেই হতো এটা আমায়। ওরা নিয়ে যাবে, আমায় ধরে নিয়ে যাবে ওইখানে, ওই অন্ধকারের নরকে। ও মাগো ড্যান, বাঁচাও আমাকে, বাঁচাও। ডার্বি সুস্থ হওয়ার সম্ভাবনা কতটা এই পর্যায়ে সেটা আন্দাজ করা অসম্ভব ছিল।
কেবল আমি আশা করে বসেছিলাম। ডার্বি ম্যানশনে আমি ওর পুরনো চাকর বাকরদের আবার বহাল করলাম। ওল্ড ক্রাউনিং ফিল্ডের বাড়িটার কি গতি করব সেটা আমি ভেবে পেলাম না। নানা রকম প্রাচীন গুচ্ছবিদ্যার আকর গ্রন্থ এবং জিনিসপত্র নিয়ে ভরা বাড়িটির ভাগ্য ডার্বির হাতেই ছেড়ে দেওয়া মনস্থ করে আমি একজন সাফাই কর্মীকে সপ্তাহে 2 দিন গিয়ে বাড়িটার বড় ঘরগুলি ঝাড়পোঁছ করতে আর ফার্নেসে আগুন জ্বেলে রাখতে নির্দেশ দিলাম। জানুয়ারির শেষ সপ্তাহে একটা আশ্চর্য ঘটনা ঘটল, যা যুগপৎ আশাপ্রদ এবং ভয়ঙ্কর। পাগলাগারদ থেকে আমার কাছে আচমকা ফোন এলো। ডার্বির চেতনা এবং যুক্তিবোধ নাকি ফিরে এসেছে। বেশিরভাগ স্মৃতি নষ্ট হয়ে গেলেও মানসিক সুস্থতাটুকু যে ফিরিয়ে আনা গেছে সে ব্যাপারে ডাক্তাররা নিশ্চিত। যদিও তাকে এখন কয়েকদিন নজরদারিতে রাখা হবে, তবে ডার্বির অবস্থা বেশ আশাজনক। পুরনো মতিচ্ছন্নতায় ফেরত যাওয়ার সম্ভাবনা কম। হয়তো হপ্তাখানেক বাদেই তাকে ছেড়ে দেওয়া হবে। আমি প্রায় আনন্দে উদ্বেল হয়ে ছুটে গেলাম হাসপাতালে। কিন্তু যখন নার্স আমাকে এডওয়ার্ডের কাছে নিয়ে গেল, বিস্ময়ে আতঙ্কে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। বিছানার ওপর বসে আমার দিকে যে রোগী হাত বাড়িয়ে দিল, তার এনার্জি এবং ব্যক্তিত্ব দেখে চমকে গেলাম আমি। এডওয়ার্ডের পক্ষে এত চনমনে থাকা তো সম্ভব নয়। যে এডওয়ার্ডকে আমি চাক্ষুষ করেছি, এই সেদিন পর্যন্ত তার শারীরিক এবং মানসিক অবস্থার সঙ্গে এই মানুষটার তুলনাই করা চলে না। কেউ এত চটপটে হতে পারে নাকি, তাও ওরকম পর্যায়ের এক মানসিক আঘাত অতিক্রম করে? আমি বুঝলাম গন্ডগোল রয়েছে, বিস্তর গন্ডগোল। যখন রোগী আমার সঙ্গে কথা বলল, আমার দিকে তাকালো, আমি চকিতে বুঝে গেলাম এ সেই অ্যাসনেত বা এব্রাহিম। একই চাহনি, দৃঢ়বদ্ধ ঠোঁট, মার্জিত কিন্তু বিদ্রুপাত্মক কথা বলার ভঙ্গি আমাকে মুহূর্তে সেই রাতের গাড়ির স্মৃতি মনে করিয়ে দিল। আমি বুঝলাম এ সেই যে আমাকে সেই রাত্রে গাড়ি চালিয়ে নিয়ে এসেছিল এবং আমার বাড়িতে এসে ভুলে ভরা সংকেতে ডোরবেল বাজিয়েছিল। কিছুক্ষণ আগের আমার উৎফুল্লতা যেন নিমেষের মধ্যে বিষাদে ভরে গেল। ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে বাধা দেওয়ার আর কোনো কারণ বা যুক্তি দিতে পারলাম না। কিন্তু আমার বারংবার মনে হতে লাগলো যে ব্যাপারটা ঠিক হচ্ছে না। এ যদি এডওয়ার্ড না হয়, তাহলে সে এখন কোথায়? সেই মূর্তিমান আতঙ্ককে এখান থেকে নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? একে কি দুনিয়ার বুকে চলে ফিরে বেড়াতে দেওয়াটা উচিত হবে? হাজার প্রশ্নের ভেতরে আমার মাথাটা সারাদিন ব্যস্ত রইল। এডওয়ার্ডের দেহের মধ্যে ঠিক কে রয়েছে? বলা ভালো, কি রয়েছে? ওই বড় বড় চোখের তারায় যে জ্যোতি দেখছি, সেটা কার? কে ওই দেহের মধ্য দিয়ে আমাদের দুনিয়াকে প্রত্যক্ষ করছে, অনুভব করছে? রহস্যের খাস মহলে যেন আমি সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেলাম। বাকি কাজকর্ম শিখেই উঠল। পরের দিন সকালে হাসপাতাল থেকে ফোন এলো যে এডওয়ার্ড একই রকম রয়েছে, অবনতির কোনো লক্ষণ নেই। পরের দিন সকালেই ওকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু সেদিনই রাতে আমার চরম স্নায়ু বৈকল্য হওয়ার উপক্রম হলো। সেই ঘটনায় এবার আমি বলবো। সেই রাতের কথা মনে করলে এখনো নিঃসীম আতঙ্কে শিউরে উঠি। ভয়ের এই আদিম অনুভূতি কিভাবে যে আমার মনকে সম্পূর্ণ গ্রাস করে ফেলেছে তা আমার ধারণার বাইরে। কিছুতেই সে অবস্থা থেকে আমি আজও বেরিয়ে আসতে পারিনি। মাঝরাতের একটা টেলিফোন কল দিয়ে ঘটনার সূত্রপাত। বাড়িতে একাই জেগেছিলাম। ফোনের আওয়াজ শুনে লাইব্রেরিতে গিয়ে ফোনটা ধরলাম। নিঃশব্দ। হ্যালো, কয়েকবার হ্যালো হ্যালো করে রিসিভারটা সবে
ক্র্যাডেলে রাখতে যাচ্ছি, আচমকা একটা শ্বাসের শব্দ শোনা গেল। যেন যেন কেউ ভীষণ কষ্ট করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিন্তু স্বর ফুটছে না। রিসিভারটা কানে লাগিয়ে গভীর মনোযোগে বোঝার চেষ্টা করতে লাগলাম সেই দুরাগত শব্দের অর্থ। কোনো ব্যক্তির মুখ চেপে রাখলে অনেক সময় যেরকম ফিসফিসানি বা চুকচুকানি শব্দ বেরোয়, এই শব্দটা শুনতে অনেকটা সেরকম মনে হলো। কেউ যেন শব্দ বা বাক্য ভেঙে ভেঙে নির্দিষ্ট ছন্দে কিছু একটা বলতে চাইছে। আমি জিজ্ঞাসা করলাম, কে 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 বলছেন? হ্যালো, কে বলছেন? উত্তর এলো, আওয়াজটা যান্ত্রিক। হতে পারে ও প্রান্তে যে রয়েছে তার মাইক্রোফোনটা খারাপ আছে, তাই কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আমি গলাটা খানিক জড়িয়েই বললাম, শুনুন শুনুন, আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। আপনি আপনি ফোনটা বরঞ্চ রেখে দিন। বলার সঙ্গে সঙ্গে কেউ যেন কলটা কেটে দিল। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল কলটা এসেছিল ওল্ড ক্রাউন ফিল্ডের থেকে। সেই বাড়ির পরিচারিকার রাতে থাকার কথাই নয়। পুলিশ যখন বাড়িটা তল্লাশি নিতে গিয়েছিল তখন ভূগর্ভস্থ ঘরে গিয়ে দেখতে পায় সবকিছু কিভাবে উলট পালট হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে চারিপাশে। আলমারি তছনছ করা, টেলিফোনের ওপর অদ্ভুত সব হাতের ছাপ, সবকিছুতেই কেমন যেন একটা বিকট পুঁতি গন্ধ ছড়িয়ে রয়েছে। পুলিশ অবশ্য নিজের মতো একটা থিওরি খাড়া করে ফেলে। বাড়ির চাকর বাকরগুলোকে ধরার জন্য হুলিয়া জারি করে তৎক্ষণাৎ। ধরা পড়ার পর চাকরগুলো স্বীকার করেছিল আগেকার কোনো কৃতকর্মের পৈশাচিক প্রতিশোধ নিতে এসব করা হয়েছে। কে বা কারা করেছে সে বিষয়ে তারা জানে না। তবে তবে সেই প্রতিশোধের আগুনে আমিও জ্বলেছি, কারণ আমি এডওয়ার্ডের বন্ধু। পরামর্শদাতা বলতে তার একমাত্র আমিই ছিলাম। ওই মূর্খ পুলিশের দল কি জানে? ওরা জানতেও পারবে না কি হয়েছিল এডওয়ার্ডের সঙ্গে। কিন্তু কিন্তু আদিম রহস্য সৃষ্টির উষা লগ্ন থেকে পৃথিবীর বুকে তাদের অধিকার কায়েম করে এসেছে তারা। সেই রহস্যের অন্তে যে ভয়ানক সত্যিটা লুকিয়ে রয়েছে তাকে অনুধাবনের ক্ষমতা ছিল কেবল মুষ্টিমেয় কিছু লোকের। তারা এই রহস্যের চাবিকাঠিকে লুকিয়ে রেখেছিল মানুষের অধিক জ্ঞানের সীমানা থেকে অনেক অনেক দূরে। কিন্তু কেউ কেউ তার সন্ধান পায়, খুঁড়ে তুলে আনে সেই গুপ্ত জ্ঞান, মুক্তি দিতে চায় সেই মূর্তিমান আতঙ্কদের। বিপন্ন হয়ে পড়ে পৃথিবী, বিপন্ন হয়ে পড়ে মনুষ্য জগৎ। এব্রাহিম ম্যাসেনাথ এরা ওই পিশাচের এক একটা রূপ। এডওয়ার্ডকে তারা নরকে টেনে নিয়ে গেছে। এবার এবার আমার পালা। আমি আমি কিভাবে নিজেকে বাঁচাতে পারতাম? ওই 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 বিপুল পৈশাচিক শক্তি মানব দেহের সীমানা অতিক্রম করেছে বহু আগে। পরের দিন দুপুরবেলা নিজের শরীর আর মনকে সুস্থির করে মানসিক হাসপাতালে নিজের পিস্তলটা নিয়ে গিয়েছিলাম। এডওয়ার্ডের খুলি তাক করে আমার পিস্তলটা খালি করে দিয়েও আমি নিশ্চিন্ত হতে পারিনি যে অভিশাপ পৃথিবীর বুক থেকে চির নিশ্চিহ্ন হলো কিনা। আমি চাইছিলাম ওর দেহটা দাহ করতে, সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে ওর প্রতিটা অংশ। কিন্তু কিন্তু হতশ্রী, দেহটাকে নাকি এখনই কবর না দিয়ে সুরথালের জন্য কাঁটা ছেঁড়া করা হবে।
আমি বরাবর বলেছি ওকে পোড়াও, আগুন দিয়ে জ্বালিয়ে দাও, না হলে কারোর মুক্তি নেই। ওই জীবন্ত দেহটাকে যখন আমি গুলি করি আমি নিশ্চিত ছিলাম যে সেটা এডওয়ার্ড নয়। তবে আমি জানি ওরা আমার জন্য ফিরে আসবেই। তবে আমার ইচ্ছা শক্তি এত দুর্বল নয়। আমি প্রাণপণে বাধা দেব। আমার পুরুষত্ব ওই আতঙ্কের সামনে মাথা নত করবে না, কোনো অবস্থাতেই না। একটা প্রাণ, তার জন্য 3-3টে দেহ বিসর্জন দিতে হলো। এই প্রাইম, ম্যাসেনথ এবং এডওয়ার্ড। এবার কে? না, আমি নই। আমার শরীর আমি ওই দানবকে দেব না। আমি যুঝব, সর্বশক্তি দিয়ে লড়ব এর বিরুদ্ধে। কি যে বলছি আমি নিজেও জানি না। আবল তাবল কথা ছেড়ে আমি বরঞ্চ আসল ঘটনাতে ফিরি। সেই ভয়াল দৃষ্টি ছাড়া ক্লেদাক্ত পুতিগন্ধময় নরকের জীবটার কথা আর বলতে চাই না। পুলিশ কিছুতেই আমার কথা বিশ্বাস করতে চায়নি। রাত 2টো নাগাদ ওই বস্তুটাকে 3জন পথচারী দেখতে পাই হাই স্ট্রিটের ওপর চলাফেরা করতে। তার পদচিহ্ন পুলিশ খুঁজে পেয়েছিল। রাত 2টোর কিছু পরে আমার বাড়ির দরজার ঘণ্টাটি বেজে ওঠে। বোঝাই যাচ্ছিল আগন্তুক যথেষ্ট উত্তেজিত। সে মরিয়া চেষ্টা করে যাচ্ছিল এডওয়ার্ডের 3-2 সংকেত নকল করার। গভীর ঘুমের থেকে আচমকা জেগে উঠে আমার মাথাটা গুলিয়ে গিয়েছিল। ডার্বি এসেছে আমার বাড়িতে। জানি ওর বহু স্মৃতি হারিয়ে গেছে। তাই হয়তো কোডটা মনে করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। হয়তো নতুন এডওয়ার্ড আর পুরাতন চেতনার স্মৃতি খুঁড়ে বের করার চেষ্টা করছে সংকেতটাকে। কিন্তু তৎক্ষণাৎ সতর্ক হলাম। এত রাতে কি ব্যাপার? ওকে কি আগে বাগে হাসপাতালে ছেড়ে দিল নাকি ও পালিয়ে এসেছে সেখান থেকে? হাউস কোটটা জড়িয়ে আমি নিচে নেমে এলাম। নামতে চিন্তা করলাম আমি হয়তো সবকিছুই একটু বেশি ভাবছি। হয়তো এডওয়ার্ড সুস্থ হয়ে গেছে। পূর্বের জীবনে ফিরতে চেয়ে সে নিজে কিছুটা উত্তেজিত এবং উদ্গ্রীব। যাই হোক না কেন, এডওয়ার্ড আমার বৈমাত্রেয় ভাই। তাকে আমি সাহায্য করবই। ওক কাঠের ভারী দরজাটা খুলতেই একটা বিকট বিশ্রী গন্ধ এবং হাওয়ার একটা তীব্র ঝটকা আমাকে পেড়ে ফেলল। ঘটনার আকস্মিকতায় আমি ছিটকে পড়ে গড়িয়ে গেলাম খানিকটা। কিছুক্ষণ সেই পুঁথিগন্ধময় ভারী বাতাসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো আমার। কয়েকবার বমি হবার জন্য ওয়াক তুললাম। তারপর একটু সুস্থির হয়ে তাকিয়ে দেখি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে একটা কালচে ছোট খাটো কুঁজো অবয়ব। আমি চমকে উঠলাম। এটা আবার কি? আমি তো ওকে এডওয়ার্ড ভেবেছিলাম। ম্লান আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম অবয়বটার শরীরে লেপ্টে রয়েছে এডওয়ার্ডেরই ওভারকোট। কিন্তু আগন্তুক এতটাই বেটে যে কোটের নিচের অংশটা পুরোপুরি মাটি স্পর্শ করেছে। হাতা গোটানো হলেও সেখান থেকে ডার্বির হাতও দেখা যাচ্ছে না। আগন্তুকের মাথাটা কেমন যেন ঘাড়ের ওপর জবুথবু হয়ে বসানো। সারা মুখে এডওয়ার্ডের স্কার্ফটা জড়িয়ে রাখা, তার ফলে মুখটাও দৃশ্যমান নয়। এটা কি? বিপুল কৌতূহলে দ্বিধাগ্রস্ত ভাবে মূর্তিটার দিকে এক পা এগোতেই সেটা একটা শব্দ করে উঠল। শব্দটা করেই সে আমার দিকে একটা দলা পাকানো কাগজ ছুঁড়ে দিল। কাগজটা তুলে দেখি সেটা ঘন হাতের লেখায় ভর্তি একটা চিঠি। দরজার বাইরে দাঁড়িয়েই আমি চিঠিটা পড়ার চেষ্টা করতে লাগলাম। নিশ্চিতভাবেই এটা এডওয়ার্ডের হাতের লেখা, কিন্তু সে
সে এত বড় একটা চিঠি লেখার কষ্ট করতেই বা গেল কেন, যখন একটা ফোন করলেই আমাদের মধ্যে কথা হতে পারত? আর 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 লেখাটাই বা এত অপরিষ্কার কাঁপা কাঁপা কেন? বাইরের হালকা আলোতে চিঠিটা ভালোভাবে পড়া গেল না, তাই ঘরের মধ্যে ঢুকে আলোটা জ্বেলে দিলাম। বাইরের ওই মূর্তিটাও থপথপ করতে করতে আমার সদর দরজা পেরোলো, কিন্তু আমার পড়ার ঘরের চৌকাঠ পেরোলো না, বাইরেই দাঁড়িয়ে থাকলো। ভাগ্য ভালো এত কিছুর মধ্যেও আমার স্ত্রীর ঘুম ভাঙেনি, না হলে এই বস্তুটাকে দেখে তিনি যে কি করতেন তা ভাবতেও ভয় করছে। চিঠিটা পড়তে পড়তে আমার 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 হাঁটু কাঁপতে লাগলো। বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারিনি, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম সামান্য পরে। জ্ঞান ফিরতে দেখি সেই অভিশপ্ত চিঠিটাও হাতেই ধরা রয়েছে। চিঠির বয়ান এরকম: ড্যান, হাসপাতালে যাও আর ওটাকে খতম করো, নির্মূল করো ওটাকে। ওই জিনিসটা আর এডওয়ার্ড ডার্বি নয়, ওর মধ্যে এখন কে বসে আছে জানো? হ্যাসনাত, 3.5 মাস আগেই যে মৃত। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম ড্যান, হ্যাসনাত বাড়ি ছেড়ে যায়নি। আমি ওকে হত্যা করেছিলাম। আজ না হয় কাল আমি সেটা করতামই। আচমকাই এই সিদ্ধান্তটা নিই। সে রাতে আমরা একা ছিলাম, আর আমার আত্মা আমার নিজের দেহেই ছিল। ওর অন্যমনস্কতার সুযোগে হাতের কাছে রাখা মোমবাতির দানটা দিয়ে ওর মাথা আমি খড়িয়ে দিই। না হলে হ্যালোইনের পরদিনই গুপ্তবিদ্যার মাধ্যমে আমার দেহকে কবজা করে নিত। সেলারের মধ্যে পুরনো বাক্সগুলো যেখানে ঢাই করা আছে তার নিচে ওকে মাটি চাপা দিই আর সমস্ত তথ্য প্রমাণ লোপাট করি। পরের দিন সকালে চাকরগুলো কিছু সন্দেহ নিশ্চয় করেছিল, কিন্তু নিজেদেরই এত কর্ম রয়েছে যে ওরা যে পুলিশের কাছে যেতে সাহস করেনি। আমি ওদের তাড়িয়ে দিয়েছিলাম, টাকা দিয়ে মুখও বন্ধ রাখতাম, কিন্তু জানতাম না এই বিশেষ কাল্টের লোকজন পরে কি করতে পারে। প্রথমে আমি ব্যাপারটা নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম আমার মগজটাকে, আমার আত্মাকে যেন বাইরে থেকে কেউ টানছে, উপরে নিতে চাইছে আমার চেতনাকে। আমার আগেই বোঝা উচিত ছিল এব্রাহিম বা হ্যাসনাতের মতো আত্মারা তাদের দেহ থেকে ততক্ষণ পুরোপুরি মুক্ত হয় না যতক্ষণ তাদের দেহটার কিছুমাত্র অবশিষ্ট থাকে। হ্যাসনাত তাই আমাকে ছেড়ে যায়নি, আমাকে টেনে রাখতো, চেষ্টা করতো কিভাবে আমার মধ্যে ঢুকে পড়বে, দখল করবে আমার শরীরটা, আর বদলে আমার আত্মাকে ঢুকিয়ে রেখে যাবে সেলারের তলার বাক্সের নিচে পোতা ওই দেহাবশেষের মধ্যে। আমি জানতাম কি হতে চলেছে, তাই মরিয়া হয়ে অভিনয় করলাম হাসপাতালে যাওয়ার জন্য। কিন্তু এত করেও কিছু হলো না। একদিন নিজেকে আবিষ্কার করলাম নিকষ কালো অন্ধকারের মধ্যে দমবন্ধ অবস্থায়, হ্যাসনাতের পুঁতিগন্ধময় শব্দের মধ্যে সেলারের তলায়। আমি বুঝতে পারলাম যে আমার শরীরে হ্যাসনাত পাকাপাকিভাবে ঢুকে পড়েছে, সে হাসপাতালেই রয়েছে। কিন্তু তাতে কিছু এসে যায় না। হ্যালোইনের পরে যে গুপ্ত অনুষ্ঠান হওয়ার কথা ছিল তাতে তার শারীরিক উপস্থিতি আর দরকার নেই। সে যে ফিরে এসেছে এটুকু বার্তাই সেই ভয়ানক তন্ত্রানুষ্ঠান সম্পন্ন করার জন্য যথেষ্ট। কিন্তু সেই ভয়ানক উপাসনার ফলশ্রুতি হিসেবে এই পৃথিবীর যে কি হবে তা কল্পনাতেও আনা যায় না। আমি আর থাকতে পারলাম না, কোনো মতে সেলারের সেই বন্দি দশা থেকে হাঁচড় করে বেরিয়ে এলাম। আমি এখন আর কথা বলার অবস্থায় নেই, তাই টেলিফোন করে লাভ নেই বন্ধু। তবে দেখলাম আমি এখনো মোটামুটি লিখতে পারি। কোনো মতে জোড়াতালি দিয়ে তোমাকে আমার শেষ চিঠিটা লিখে পাঠাচ্ছি। ধরে নাও এটাই আমার অন্তিম ইচ্ছে এবং নির্দেশ। ওই শয়তানটাকে মেরে ফেলো। যদি এই পৃথিবীতে শান্তি চাও, তাকে বাঁচাতে চাও,
তাহলে ওই মৃতদেহটাকে জ্বালিয়ে দাও, কোনো অস্তিত্ব যেন না থাকে ওটার। আর যদি থাকে তাহলে তুমি কল্পনাও করতে পারবে না যে ওটা ফিরে এসে সে কি করতে পারে। গুপ্তবিদ্যা, অকাল্ট, কালা জাদু থেকে দূরে থাকো ড্যান। বিদায়। তোমার মতো বন্ধু পেয়ে আমি ধন্য। পারলে পুলিশকে বুঝিয়ে বলো, তোমাকে এসবের মধ্যে টেনে আনার জন্য আমায় ক্ষমা করে দিও ড্যান। আমার চিরশান্তির সময় ঘনিয়ে আসছে। এই নড়বড়ে কাঠামো আর আমাকে ধরে রাখতে পারবে না। ওটাকে নিশ্চিহ্ন করো ড্যান, চিরতরে। ড্যাড, তোমারই এড। চিঠিটার শেষ অংশ পড়েছিলাম জ্ঞান ফেরার পর। প্রথম কিছুটা পড়ার পরেই সংজ্ঞাহীন হয়ে পড়ি আমি। যখন জেগে উঠি তখন দরজার কাছে পড়ে থাকা জিনিসটা দেখে আর গন্ধ শুকে আবার অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়। অবশ্য ততক্ষণে এই চিঠির বার্তাবাহকের দেহে প্রাণ ছিল না। আমার খানসামাটি বেশ শক্তপোক্ত বলতে হবে। সকালে উঠে আমার ঘরের চৌখাটে জিনিসটা দেখে সে তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে। পুলিশ আসার আগে আমি উপরের ঘরের বিছানায় স্থানান্তরিত হয়েছিলাম। এডওয়ার্ডের নোংরা কোট আর প্যান্টের মধ্য থেকে যা বেরোলো সে বিভৎসতা হাড় হিম করে দেওয়ার মতো। চটচটে হয়ে যাওয়া গলিত মাংসপিণ্ডের মধ্যে কয়েকটা হাড়ের টুকরোও ছিল ভাঙা খুলির টুকরো। দাঁতের গঠন দেখে পরে জানা গিয়েছিল খুলিটা অ্যাসেনাথের। শেষ হলো আমাদের আজকের গল্প H.P. লাভক্রাফটের কাহিনী দ্য থিং অন দ্য ডোরস্টেপ কাহিনী অবলম্বনে যে এসেছিল। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।